আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে। ক্লাসটা আসলে একবার শুরু করেছিলাম ৯টা ৫৫ মিনিটে। সো আনফরচুনেটলি বলো আর ফরচুনেটলি বলো, আসলে ইলেকট্রিসিটিটা চলে গেছে, মানে বিদ্যুৎ চলে গেছিল জাস্ট। তো এই কারণে আসলে ক্লাসটা অফ হয়ে গেছিল। তো আমি যে অ্যাপসটা ব্যবহার করি এই অ্যাপসে আসলে ক্লাসটা অফ হয় না, ক্লাসে শুধু আমার কথা শোনা যায় না, ক্লাসটা রানিং থাকে। তো দ্যাটস ওয়াই শিক্ষার্থীরা ভেবেছে যে ক্লাস তো মনে হয় স্যার হচ্ছে কথা বলতেছে, আমার তো শোনা যাচ্ছে না। ঠিক আছে, বাট আসলে তোমাদের কোনো দোষ নাই। আহ, আর দোষটা আসলে আমার এখান থেকে, সমস্যাটা আমার। হ্যাঁ, সো যাই হোক, তোমরা যারা আছো আশা করছি যে আহ, তোমরা হচ্ছে একটু এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি এই ইলেকট্রিসিটিটা তো আমার হাতে নেই। সো এটা আর কি হয়ে গেছে আর কি। ওকে, সো যাই হোক, তোমরা যারা আছো এখন সবাই একটু ক্লাসটা যুক্ত হয়ে যাও। সবার আশা করছি যে দেখা যাচ্ছে ঠিকঠাক, সবার দেখা যাচ্ছে এবং সবাই সবকিছু শুনতেও পাচ্ছ। ঠিক আছে, সবার দেখা যাচ্ছে এবং সবাই শুনতে পাচ্ছ। ক্লাস আই হোপ যে সবাই সবাই দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবার কাছে ক্লিয়ার আই হোপ। ঠিক আছে সবাই, হ্যাঁ লাভি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, যারা আছো সবাই একটু ক্লাসে যুক্ত হও এবং বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দাও। বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দাও, তাহলে আসলে ক্লাসটা সকলে জানতে পারবে। ঠিক আছে, সবাই আহ, বন্ধুদেরকেও শেয়ার শেয়ার করে জানিয়ে দাও। ঠিক আছে, বন্ধুদেরকেও জানিয়ে দিবা যে ক্লাসের বিষয়। ওকে, ক্লাসের বিষয় বন্ধুদেরকেও যদি জানিয়ে দাও তাহলে ওকে। হ্যাঁ, রোকেয়া ওয়ালাইকুম আসসালাম, হুমায়ুন কবির ওয়ালাইকুম আসসালাম, আরিফুল ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভাবছিলাম নেট প্রবলেম, না আসলে আমার কারেন্ট চলে গেছিল এখানে। কাঠগোলাপ ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, সিদ্দিকুর রহমান ওয়ালাইকুম আসসালাম। যারা আছো সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। একটু বন্ধুদেরকে ক্লাসের বিষয়ে জানিয়ে দাও। আর একটা বিষয় হচ্ছে বলছি যে এই ক্লাসগুলোর নোটিশ মেসেঞ্জার গ্রুপে পাওয়া যায়, মেসেঞ্জার গ্রুপে পাওয়া যায়। ডিপেস্ট গ্র্যাটিটিউড। ঠিক আছে, আহসান মোল্লা, ইসলামের শাহজাদি। ক্লাসগুলো মেসেঞ্জার গ্রুপে যারা নাই তারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে ছেলেমেয়েরা, আমি আসলে নিজে থেকেও চাইনি যে আসলে ক্লাসটায় কোনো ধরনের সমস্যা অ্যারাইজ হোক। এখন আমার তো আসলে কিছু করার থাকে না। সামহাউ নেটওয়ার্কের ইস্যু হয়ে গেছে, তো নেটওয়ার্কের ইস্যু হয়ে গেলে আসলে যে কেমনে আমি বলো অন করবো, কারেন্ট চলে গেছে, তো নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, সো এটাকে সবাই একটু ইজিলি নিবা। ওকে, আর আমি জানি যে আমার জন্য আমারও খুবই অস্থির লাগছিল যে আসলে আমার জন্য এত স্টুডেন্ট বসে আছে। আমি হ্যাঁ ভালো আছি, আমি ভালো আছি। আহসান মোল্লা, রোকায়া, ওকে, মোহাম্মদ রবিউল ওয়ালাইকুম আসসালাম। পরে দেখি আপনার কারেন্ট চলে গেছে তাই স্ক্রিন ব্ল্যাক। হ্যাঁ, আমার কারেন্ট চলে গেলে স্ক্রিন ব্ল্যাক দেখাবে। আঞ্জু ওয়ালাইকুম আসসালাম। সুসি, জি ভালো আছি। অপূর্ব মহন্ত, ওকে, কালকে কি আবারও হয়েছিল ক্লাসটা? না, কারেন্ট চলে যাওয়ার পরে আর ক্লাস হয় না। তানজিনা আক্তার মিম, এস এম সাগর, রহমতুল্লাহ আল মাহমুদ ওয়ালাইকুম আসসালাম, আবিদ। আচ্ছা, থ্যাংক ইউ যারা আছো, তারা বন্ধুদেরকে যারা মেনশন করছো সকলকে অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, তো হ্যাঁ হ্যাঁ, অনেক শিক্ষার্থী বন্ধুদেরকে মেনশন করছে, অনেক শিক্ষার্থী মেনশন করছে। নাহার আছে, ওয়ালাইকুম আসসালাম। জিশান, ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকেই সালাম দিচ্ছ, থ্যাংক ইউ। অনেকেই অনেকেই সালাম দিচ্ছে, অনেক অনেক ধন্যবাদ। গুড ইভিনিং, হ্যাঁ গুড ইভিনিং। হ্যাঁ, ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই। ক্লাস শুরু করে দেই। ওয়ালাইকুম আসসালাম রাকিব, ওয়ালাইকুম আসসালাম আফরিদা বেগম, অনেকেই। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা আমাদের যেহেতু সময় একটু চলে গিয়েছে, সো আমরা আর কথা বলতে পারছি না, আমাদেরকে ক্লাসটা শুরু করে দিতে হবে এখন। ঠিক আছে, ক্লাসটা ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। মেহেরিনকে ধন্যবাদ। ঠিক আছে, আব্দুল সালাম, ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ক্লাসটা আমরা শুরু করি। ঠিক আছে, ক্লাসটা শুরু করে দেই। চলো ক্লাসটা শুরু করি। তো যারা আছো, ওকে, 4-5 মিনিট আমরা সময় নিয়েই ফেলেছি এবং ইতোমধ্যে এদিকে সময়ও চলে গিয়েছে আমাদের ক্লাসের। হ্যাঁ, তো ক্লাসের সময় যেহেতু চলে গিয়েছে, ওকে ওকে, ঠিক আছে। হুম হুম, ওইটা আমরা রিকভার করে দিব, যে সময়টুকু চলে গিয়েছে সেটা আমি
11টার পরেও একটু সময় পড়িয়ে রিকভার করে দেবো, ঠিক আছে? প্যারা নেওয়ার কোনো কারণ নাই। আমার হাতে যেহেতু সময় পুরোটা আছে, সো আমি এটা শেষ করে দেব, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক সব কিছু এখন আশা করছি যে কারেন্টটাও থাকবে এবং শেষ পর্যন্ত আমরা ক্লাসটাও করব। ওকে। হুম হুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। চলো আমরা মাস্টার ইংলিশে গতদিন আমরা যেই নন ফাইনাইট ভার্বের প্রথমে জিরান পড়েছিলাম, রাইট? বা নন ফাইনাইট ভার্বের মাস্টার ইংলিশ থেকে প্রথমে আমরা পড়ছিলাম কি জিরান্ট। জিরানটা হচ্ছে কি ভার্বের আইএনজি যখন নাউনের জায়গায় বসে, রাইট? তো এখান থেকে আমরা পড়ছিলাম নাউনের প্লেসমেন্ট পড়িয়েছিলাম আমার শিট থেকে, বেসিক ইংলিশের শিট থেকে। সো আমি একটা বিষয় প্ল্যান করেছি কি জানো, কিছু বেসিক ইংলিশ ক্লাস দেওয়ার জন্য, ঠিক আছে? সো তোমরা যদি মনে করো যে বেসিক ইংলিশ ক্লাস, হ্যাঁ বেসিক ইংলিশ কিছু ক্লাস আমি দিব, তোমরা চাইলে হচ্ছে কিছু বেসিক ইংলিশ ক্লাসও আমি দিব। এই বইয়েও আছে, বাট আমি লেকচার শিট অনুযায়ী সাজিয়ে গুছিয়ে দিব, তাহলে তোমাদের জন্য অনেক বেশি হেল্প হবে, ঠিক আছে? সো সেগুলো খুব দরকারি হবে। এই বই, হ্যাঁ, পিন পাওয়ার ইন্ডোরের ক্লাস নিব নাহার, কিন্তু এখন না। ক্লাস এইভাবে চলতে থাকবে, যখন সে ওই জায়গায় যাবে তখন। তো জি ওকে, যাই হোক আমরা এই পর্যন্ত পড়ছিলাম। তো খেয়াল করো, আমরা বলছিলাম যে জিরান্ড হচ্ছে নাউনের মতো কাজ করে এবং নাউনের জায়গায় বসে। তো নাউন কোথায় কোথায় বসে আমি সেটা নিয়েও তোমাদেরকে একটা ভালো ধারণা দিয়েছিলাম, তাই না? তো এখন খেয়াল করো, সাবজেক্ট হিসাবে নাউন বসে, যেমন ওয়াকিং ইন দা মর্নিং ইজ গুড ফর হেলথ। এইখানে ওয়াকিংটা কি না তোমার নাউনের জায়গায় বসছে, সো ওয়ার্কিং ইন দা মর্নিং। তো এই যে এটা তোমার নাউনের জায়গায় বসছে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি জিরান। ওকে, এরকম 83 নাম্বার এগুলো এমসিকিউ আমি সলভ করিয়েছি এই পর্যন্ত। এগুলো এমসিকিউ সলভ করিয়েছি। আই হোপ যে এই যে হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট, তো এখানে খেয়াল করো হি ফাউন্ড পার্কিং, সে দেখো হি ফাউন্ড পার্কিং, এখানে একটা আলোচনা আছে, এটা জিরান্ডের উদাহরণ, যে ফাউন্ডের পরে দ্যাট উজ্জ আছে, হি ফাউন্ড দ্যাট, দ্যাট উজ্জ আছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ডিফিকাল্ট। হি ফাউন্ড দ্যাট, দেখো পার্কিং, যে হি ফাউন্ড দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট। এখন কথা হচ্ছে এখানে দ্যাট এটা আমি কিভাবে বুঝবো, এখানে দ্যাট এটা আমি কিভাবে বুঝবো, এখানে বোঝার ওয়ে আছে। এই যে ইজ ডিফিকাল্ট, এটা তো ফাইনাইট ভার্ব একটা ব্যবহার হয়েছে, আবার হি ফাউন্ড এখানে একটা ফাইনাইট ভার্ব। তো দুইটা ফাইনাইট ভার্ব কোনো কনজাংশন ছাড়া ব্যবহার হইতে পারে না। সুমিকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো যে দুইটা ফাইনাইট ভার্ব কনজাংশন ছাড়া ব্যবহার হতে পারে না, কখনো পারে না, ঠিক আছে? দুইটা ফাইনাইট ভার্ব কনজাংশন ছাড়া ব্যবহার হতে পারে না, এটা কখনো পারে না। এখন কথা হচ্ছে দুইটা ফাইনাইট ভার্ব কনজাংশন ছাড়া ব্যবহার হতে পারে না, তাহলে কনজাংশনটা কোথায়? কথা কনজাংশন উজ্জ থাকতে পারে, সেই কনজাংশনটা দ্যাটই, শুধু দ্যাট কনজাংশন হিসেবে উজ্জ থাকতে পারে। সো এই কারণে এই কনজাংশনটা এখানে উজ্জ আছে। ওকে, এই কারণে ফাউন্ডের পরে দ্যাটটা উজ্জ আছে। তাহলে দ্যাট উজ্জ থাকলে এটা একটা বাক্য, এটা একটা বাক্য। দ্যাটের পরে থেকে ভাবো, এখান থেকে পার্কিং ইজ ডিফিকাল্ট, ডেফিনেটলি পার্কিং এটা নাউনের জায়গায় বসছে। ইট ইজ ডিফিকাল্ট বলতে পারি না আমরা, ইটের জায়গায় ভার্বের আইএনজি বসলে কি সেটা তোমার নাউন তোমার জিরান্ড হইতে পারে না? হ্যাঁ, পারে। এইটাই আর কি ব্যাখ্যা। এই যে ব্যাখ্যা দিয়েছে প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার থেকে, দেখে নিবা। এত সুন্দর করে আসলে এত ব্যাখ্যামূলক বই আমি আসলে দ্বিতীয়টা দেখি নাই ভাই, ঠিক আছে? ড্যাশ ইজ কনসিডার্ড এ সিরিয়াস ক্রাইম। এখন দেখো ড্যাশ ইজ কনসিডার্ড, যে শপলিফটিং, যে ক্রেতা ছদ্মবেশে পণ্য চুরি করা একটা সাংঘাতিক অপরাধ। এই শপলিফটিং ইজ কনসিডার্ড এ সিরিয়াস ক্রাইম, কারণ এখানে ভার্বের আইএনজি বসবে আসলে নাউনের জায়গায়। ওকে, আশা করছি যে এটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ কাঠগোলাপ ক্লিয়ার স্যার। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাবা। এরপরে দেখো অবজেক্টিভ ভার্ব। দেখো ট্রানজিটিভ ভার্ব যেটা, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে ভার্বের আইএনজি বসলে তার জিরান্ড হয়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে, দেখো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে ভার্বের আইএনজি বসলে তার জিরান্ড হয়। সো অবজেক্ট, মূল কথা হইতেছে আমরা গতদিন যে ট্রানজিটিভ ভার্বের ধারণাটুকু করছি, ট্রানজিটিভ ভার্ব মানে কি? ট্রানজিটিভ ভার্ব মানে কি বলতো? ট্রানজিটিভ ভার্ব মানে কি? যেই ভার্বটার অবজেক্ট থাকবে, রাইট? ট্রানজিটিভ ভার্ব মানে কি? যেই ভার্বটার অবজেক্ট থাকবে। ট্রানজিটিভ ভার্ব মানে যেই ভার্বটার অবজেক্ট থাকবে। তো যেই ভার্বের অবজেক্ট থাকবে সেটাই তো ট্রানজিটিভ। তো ওই যে অবজেক্টের জায়গায় যদি কখনো ভার্বের আইএনজি ফর্ম বসে, সেটা হচ্ছে কি হবে? অবজেক্টের জায়গায় যদি কখনো ভার্বের আইএনজি ফর্ম বসে, সেটাকে বলতে হবে জিরান্ড। বুঝতে পারলে কি? পরশুদিন থেকে এক্সামটা এখন ক্লাসটি করতে পারছেন তানজিনা আক্তার মিম। হ্যাঁ, তুমি তোমার এক্সামের পড়াশোনা করো, সেটা বরং ভালো হবে। তাহলে অবজেক্টের জায়গায় যখন ভার্বের আইএনজি ফর্ম বসবে তখন কি হবে? সেটা জিরান্ড হবে। সবাই বুঝতে পারলা? আর একটা কাজ করো তোমরা, সেটা হচ্ছে আর একটা কাজ হচ্ছে ক্লাসটাতে সবাই একটু রিয়াক্ট করে দাও, ঠিক আছে?
ক্লাসটাতে সবাই একটা রিঅ্যাক্ট করে দাও, তাহলে ক্লাসটা আসলে অনেক রিচ বাড়বে। চাইলে হচ্ছে শেয়ার করতে পারো। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে খেয়াল করি আমরা, ইট হ্যাজ স্টপ রেইনিং। ইট হ্যাজ স্টপ রেইনিং, তাহলে রেইনিংটা কি? জিরান্ট হবে, ভার্বের আইএনজি বসছে। ওইটা ভালোভাবে বুঝতে, হি স্টার্টেড টিচিং হ্যামলেট। দেখো, হি স্টার্টেড টিচিং, দেখো কি 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 শুরু করেছে? টিচিং। হ্যামলেট রাখো, হি স্টার্টেড কি? টিচিং। কি শুরু করেছে? ভার্বকে কি বা কাকে দ্বারা, দেখো দেখো কি স্টপ, কি থেমেছে? রেইনিং থেমেছে। কি শুরু করেছে? কি শুরু করেছিল? টিচিং, মানে শিক্ষা দেয়া। জব লাইকস গার্ডেনিং, সরি, জন লাইকস গার্ডেনিং। তো জন কি লাইক করে? গার্ডেনিং। ধরো জন লাইকস রিতা, জন রিতাকে লাইক করে। তো নাউনের জায়গা না, এটা নাউনের জায়গায় ভার্বের আইএনজি বসছে কিনা? তো অবজেক্টের জায়গায় ভার্বের আইএনজি। দেখো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো এখানে দেখো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, তো কি লাইক করে? গার্ডেনিং। কাকে লাইক করে, কাকে নাই? কারণ এটা বস্তুবাচক অবজেক্ট, কি দ্বারা প্রশ্ন। দেখো, ডু ইউ এনজয় টিচিং? তুমি কি এনজয় করো? কি এনজয় করো? টিচিং। ঠিক আছে, তাহলে টিচিংটা হচ্ছে অবজেক্ট। কি বা কাকে দ্বারা ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো যে অবজেক্টের জায়গায় যখন ভার্বের আইএনজি বসবে, সেটা কি হবে? জিরান বসবে। ঠিক আছে, কাঠগোলাপ। তবে ট্রাই করতেছি ক্লাস করা, বাট পড়াটা না, হ্যাঁ, রেকর্ডিং দেখে নেবো। ঠিক আছে, কাঠগোলাপ। তো যাদের এক্সাম আছে কালকে পরশুদিন, এক্সামের স্টুডেন্ট গুলো ক্লাসে থাকা কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সমস্যার কথাটা বলেই চলে যাবে তোমরা, সমস্যার কথা বলেই চলে যাবা। যে আমাদের এক্সাম, ওদের এসএসসি এক্সাম হইতে পারে, অনেক স্টুডেন্ট এখানে আছে, অ্যাডমিশন এক্সাম হইতে পারে, অনেকের অনেক ধরনের চাকরি প্রার্থীদের পরীক্ষা যে থাকবে, ব্যাপারটা তা না। তাহলে এটা বুঝতে পারলো, অবজেক্টের জায়গায় ভার্বের আইএনজি বসলে সেটা অবজেক্টের জায়গায় ভার্বের আইএনজি বসলে সেটা জিরান। তাহলে হি অ্যাভয়েডেড মেকিং। কি অ্যাভয়েড করেছে? মেকিং দ্য সেম মিস্টেকস अगेन। তো কি, এই যে এটা জিরান্ডেড। ওকে, আশা করছি কথা থাকবে। তারপর দেখো, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের পরে যে আমি বললাম না গতদিন যে নাউন হয়, তো ওই যে ওইটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, নাউন বা প্রোনাউন হয় যেটাই। তো প্রিপোজিশনের পর অবজেক্ট হিসেবে ভার্বের আইএনজি ফর্ম বসলে সেটা জিরান্ড হবে। মানে মনে রাখতে হবে যে যে ইন, আউট, ইনসাইড, আউটসাইড, এগুলো এরা অ্যাডভার্ব হিসেবে কাজ করলে এরপরে ভার্বের আইএনজিটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন, আউট, ইনসাইড, আউটসাইড, অ্যাবাউট, অ্যারাউন্ড, অ্যাডভার্ব হিসেবে কাজ করলে এদের পরে ভার্বের আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমি তোমাদেরকে এটা বোঝাচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। এই যে দেখো, আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, এই যে টু একটা প্রিপোজিশন না, তো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বসছে না, এইটা হবে জেরান্ট। ঠিক আছে, প্রিপোজিশনের পরে যদি সরাসরি প্রিপোজিশনের পরে যদি ভার্বের আইএনজি ফর্ম বসে, সেটা সাধারণত জেরান্ট। ঠিক আছে, এই যে দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, মানে অবৈধ টাকা উপার্জনে কোনো আসলে ক্রেডিট নাই, হ্যাঁ, কৃতিত্ব নাই আর কি। তো এই যে ইন, দেখো প্রিপোজিশন না, এই যে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বসছে না, প্রিপোজিশন ইন না, তাইলে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বসছে কিনা দেখো তো, প্রিপোজিশন প্লাস ভার্বের আইএনজি হয়েছে না। সো প্রিপোজিশনের পরে যদি ভার্বের আইএনজি হয়, তাহলে সেটা হবে জিরান। এটা একটা কমন কনসেপ্ট। এখন আনকমন কনসেপ্টটা কি? আমি আনকমন কনসেপ্ট নিয়েও আলোচনা করব, দাঁড়াও জাস্ট একটু। দেখো, ওই যে এখানেও অফ এর পরে প্লেইং ভার্বের, দেখো এখানেও খেয়াল করো যে অফ এর প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়েছে, তাহলে এটা জিরান্ড হবে। এখানে অফ এর পরে ওয়েটিং, দেখো ওয়েটিং আছে, এটাও জিরান্ড হবে। এখন এটা মাথায় রাখতে হবে। এরপর দেখো, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। এখন বাই ওয়ার্কিং প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হলে সেটা জিরান্ড হবে। ঠিক আছে, এখন এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। ইন, আউট, ইনসাইড, আউটসাইড, অ্যাবাউট এবং অ্যারাউন্ড, এরপর এরা অ্যাডভার্ব হিসেবে কাজ করলে এদের পরে ভার্বের আইএনজিটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওইটা এখানে হয়তো বা পাবা না তোমরা। গিভিং দ্য বেটার দেন রিসিভিং, রিসিভিংটা কি হবে? ভার্বের আইএনজি হবে। তারপরে দেখি ফন্ড অফ রাইডিং, রাইডিংটা ভার্বের আইএনজি, মানে সরি, রিসিভিংটা জিরান্ড হবে, এখানে রাইডিংটাও জিরান্ড হবে। প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি থাকলে সেটা জিরান্ড হবে। ঠিক আছে, ইউসুফ আলী সিরাজগঞ্জ থেকে, ধন্যবাদ ভাইয়া। ওকে ওকে ভাইয়া, জয়পুরহাট জেলা থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম স্যার, আছি, রেকর্ড দেখে নিব স্যার, বাইরে আছে। ঠিক আছে, সোহেল রানা মল্লিক ভাই, আপনার ক্লাসটা অনেক ভালো লাগে, আপনার পড়াগুলো অনেক সহজে বুঝি। থ্যাংক ইউ ভাইয়া। আইসিসি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার চলতেছে, থ্যাংক ইউ। ওকে ওকে, খুলনা থেকে স্যার। ওকে বিশ্বজিৎ, ধন্যবাদ। অবজেক্ট, ওকে ধন্যবাদ। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছো কি তোমরা? বলো তো, এই পর্যন্ত কি ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? বলো তো, কনসেপ্ট কি ক্লিয়ার? দেখো, আশা করছি বুঝতে পারছো। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, মানে বি ভার্বের পরে যদি ভার্বের আইএনজি বসে, যা কোনো কাজের নাম বোঝায়,
যেমন রিডিং, ওয়াকিং, ওয়েটিং, রানিং, রাইডিং, গার্ডেনিং, টিচিং, বসলে তা কমপ্লিমেন্ট হবে। এখন খেয়াল করো, এটা খেয়াল করো, মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, এইটা কিন্তু জিরান না, খেয়াল করো কিন্তু কেন আমি এটা পড়াইছি যে এটা কমপ্লিমেন্ট, যেটাই আমার প্রিয় কাজ মানে সেটাই হচ্ছে রিডিং, মানে আমার ফেভারিট অ্যাক্টিভিটিটাই হচ্ছে রিডিং, ঠিক আছে। সিইং ইজ বিলিভিং, যেটাই দেখা সেটাই বিশ্বাস করা। তো এই যে প্রথম নাউনটা আর এই যে অবজেক্ট স্থানের নাউনটা যদি একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায়, দেখাটাই বিশ্বাস করা, যেটাই দেখা সেটাই বিশ্বাস করা, তাহলে সেটা কমপ্লিমেন্ট হবে, সেটা জিরান না। এই যে হিজ প্রফেশন ইজ টিচিং, দেখো তো টিচিংটাও যা হিজ প্রফেশনও তা না, তো হিজ প্রফেশনের কমপ্লিমেন্ট হচ্ছে টিচিং। সব জায়গায় যে ভার্বের আইএনজি ফর্ম থাকলে সেটাকে লাফায় লাফায় কি দেখাবো, লাফায় লাফায় তোমরা হচ্ছে যদি নেক্সট সমস্যা, ঠিক আছে, লাফায় লাফায় জিরান দিব, সেটা হবে না, এটা ভুল হবে, ঠিক আছে। তো এরপরে খেয়াল করো, অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন, এ ওয়াকিং স্টিক, এ স্টিক ফর ওয়াকিং, এইখানে খেয়াল করো, এইটা কিন্তু খুব জটিল একটা টার্ম, খুব জটিল একটা টার্ম। অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন, এ ওয়াকিং স্টিক, এ স্টিক ফর ওয়াকিং, মানে হাঁটার জন্য যে স্টিকটা, লাঠিটা ব্যবহার করা হয় সেইটা হচ্ছে এই ওয়াকিং স্টিক। তো এইটা, এই যে ওয়াকিং স্টিক, এই স্টিক ফর ওয়াকিং অ্যাকচুয়াল শব্দটা ছিল এইটা, তাহলে এই স্টিক ফর ওয়াকিং, এই ফরের পরে কি ভার্বের আইএনজি হইছে না, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হইছে না, তাহলে এটা জিরান্ড হবে, বোঝো কিন্তু, হ্যাঁ বোঝো কিন্তু, দেখো দেখো, ওকে, এখানে খেয়াল করো যে স্টিক ফর ওয়াকিং এ ওয়াকিংটা প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হইছে, দ্যাটস ওয়াই ওয়াকিংটা হইতেছে কি জিরান। কিন্তু মূল শব্দটা দেখলে কি, এই শব্দটা দেখলে দেখো এই শব্দটা, এই ওয়াকিং স্টিক, এই যে ওয়াকিং স্টিক যখন বলবা, এই যে ওয়াকিং স্টিক, দেখো এইখানে এইটা দেখলে কিন্তু মনে হয় যে এটা পার্টিসিপল, বাট না, এটা জিরান। এই যে এই শব্দগুলো, এইটাকে বলা হয় যে পার্ট অফ কম্পাউন্ড নাউন, ঠিক আছে। এই যে সুইমিং পুল, এ পুল ফর সুইমিং, যে একটা পুল যেটা সুইমিং এর জন্য ব্যবহার হয়, এরকম বিষয়, এ পুল ফর সুইমিং, বুঝতে পারলা। তো এইগুলো আবার জিরান্ট, এই টার্মটা কিন্তু ভাই কোনো বইয়ে আমি তেমন কোনো আলোচনা করতে দেখি না, এই যে টার্মটা, এটা শুধুমাত্র মাস্টারই, পোলাপাইন, এই এই যে কমপ্লিমেন্টের ধারণা না এলেও 20 বার বুঝাইছি, এটা অনেক জায়গায় আলোচনা করছি। এই যে কমপ্লিমেন্টটা কি জানো, এই যে যখন সাবজেক্টটা, আর এই যে ধরো হি ইজ এ ডাক্তার, এই দেখো হি ইজ এ ডক্টর, খেয়াল করো, এইখানে খেয়াল করো তো, হিও যা, এ ডক্টরও তাই, সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে অবজেক্ট স্থানীয় শব্দটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে হি এর কমপ্লিমেন্ট কি, এ ডক্টর না? তো এইখানে হি ইজ রিডিং যদি বলি, কমপ্লিমেন্টের জায়গায় দ্য রিডিংটা, আচ্ছা খেয়াল করো তো রিডিংটা কি, সে রিডিং করতেছে না, এটা কাজের নাম না? দেখো রিডিংটা কে করতেছে, সেই করতেছে না, যেই রিডিং করতেছে সেই হচ্ছে সেই। তো এই রকম বিষয়টা যে কমপ্লিমেন্টের জায়গায় যদি ভার্বের আইএনজি বসে, সেটা হবে, সেটা জিরান্ডার হবে না, সেটা কমপ্লিমেন্ট হবে। মুদ্রা কথাটা কি জানো, মূল কথাটা হইতেছে যে যখন দেখবা যে ভার্বের আইএনজি বসছে এবং সেটার সাথে সাবজেক্টের সম্পর্ক আছে, বি ভার্ব দিয়ে যখন ভার্বের আইএনজি, শুধু বি ভার্বের পরে যখন ভার্বের আইএনজি বসবে এবং সেটার সাথে সাবজেক্টের সম্পর্ক থাকবে, তখন মনে রাখবা যে সেটা হবে কমপ্লিমেন্ট, ঠিক আছে। এটা মাথায় রাখবা, শুধু এতটুকু, ওকে। আচ্ছা, তো 5 নাম্বার নিয়মটা কি বুঝতে পারলা? দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াক অফ হিজ, তাহলে এ স্টিক ফর ওয়াকিং, তাহলে ওয়াকিংটা হইতেছে কি ভাই, এখানে জিরান, এটা মাথায় রাখবা, ঠিক আছে। দিস ইজ ওয়াকিং স্টিক ফর ওয়াকিং, এইরকম বিষয়টা, এই কারণে এটা জিরান হয়েছে। এই প্রশ্নের ব্যাখ্যা ভাই কেউ দিতে পারবে না, এই প্রশ্নের ব্যাখ্যা শুধু এই বইয়ে ছাড়া কেউ দিতে পারবে না, আমি দেখি নাই, মানে বাজারে প্রচলিত বইগুলোতে নাই ভাই, হয়তো বা নতুন করে কেউ যুক্ত করতে পারে, বিগত 4-5 বছর আগে যে বইগুলো পড়েছি নাই। দেখো আফটারের পরে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, তো ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের পরে নাউন হলে সে দেখো নাউনের স্থানে ভার্বের আইএনজি, মূল কথা হইতেছে ধরো আফটার থাকবে, আফটারের পরে একটা ডিটারমিনার বসালা, ঠিক আছে, আফটারের পরে ডিটারমিনার, তারপরে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ, তারপরে ধরো একটা অ্যাডজেক্টিভ বসালা, তারপরে যে নাউনটা বসাবা, সেই নাউনের জায়গায় যদি ভার্বের আইএনজি বসাও, তাহলে সেটা জিরান্ট হবে। বুঝতে পারলা কি? প্রথমে আফটার বসাবা, তারপরে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বসাবা, ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ যে কোনো একটা, তারপরে যখন নাউন বসাবা সেইটা হইতেছে জিরান্ট। বোঝো, উদাহরণটা খেয়াল করো, দেখো এই যে নো এর পরে যে নো, এই যে এখানে নো স্মোকিং যে বলছে, এই যে নোটা একটা ডিটারমিনার, তারপরে যে ভার্বের আইএনজিটা বসছে সেটা হইতেছে
যদি এত ভাবে উপরের নিয়মটা যদি না বোঝো, আমি সহজভাবে বুঝি যে ডিটারমিনার পর্বে যদি ভার্বের আইএনজি ফর্ম পাও সেটা হইতেছে জিরান্ড। নো স্মোকিং, এখানে নোটা ডিটারমিনার, এই কারণে স্মোকিংটা জিরান্ড। নো পার্কিং, নোটা ডিটারমিনার, এই কারণে পার্কিংটা জিরান্ড। এ লিটল লার্নিং, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, এইটা ডিটারমিনার আসলে, আর্টিকেল ডিটারমিনার এবং নাউন, আর্টিকেল ডিটারমিনার এবং নাউন। এ লিটল লার্নিং, এই লিটল লার্নিং এ এই লার্নিংটা হইতেছে কি, লার্নিংটা হচ্ছে নাউনের জায়গায় বসছে। এ লিটল ম্যান বলতে পারি না, ম্যানের জায়গায় লার্নিং বলছি না, তো এটা কি হবে, জিরান্ড হবে। ঠিক আছে, তো এই যে সাম অফ এ বাই এ লট অফ শপিং, শপিংটা হবে কি, জিরান্ড। আশা করছি যে এই কনসেপ্টটা বুঝতে পেরেছো খুব ভালো করে। এখানে যেগুলো জিনিস আছে, বইটা অনেক ভালো, নাহার সত্যি বইটা অনেক ভালো, অনেক সুন্দর করে আসলে এখানে পড়া হয়। হ্যাঁ, প্রোনাউনে ক্লাস রেকর্ড আছে, যেগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাস রেকর্ড আছে। মেসেঞ্জার গ্রুপে কি তোমরা থাকো না, নাকি মেসেঞ্জার গ্রুপে থাকলেও তোমরা নোটিশ দেখো না? অদ্ভুত ব্যাপারটা না, যে প্রতিটা ক্লাস মেসেঞ্জার গ্রুপে ধারাবাহিকভাবে দেয়া হয়। প্রতিটা ক্লাস আজকে আজকে পোস্টও করছিলাম পেজে যে এতদিন আমি যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো ক্লাসে ধারাবাহিকভাবে পোস্ট করছিলাম। তোমাকে এটা দেখো নাই? দেখা উচিত ছিল। ঠিক আছে, না দেখলে দেখা উচিত ছিল সবগুলো ক্লাস। ওকে, তো দেখো আমরা এই পর্যন্ত ক্লিয়ার আশা করছি। 6 নাম্বার নিয়ম সবার ওকে কিনা একটু জানাবা। 7 নাম্বার নিয়ম খেয়াল করো, ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার বা ক্যান নট স্ট্যান্ড। ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার বা ক্যান নট স্ট্যান্ড, ইট ইজ নো ইউজ বা ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ বা ইট ইজ নো গুড, বা ওর্থ অ্যাডজেক্টিভ হিসেবে এর পরে যদি ভার্বের আইএনজি বসে তার জিরান্ড হবে। তাহলে খাতায় লিখো যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, সরি ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার বা ক্যান নট স্ট্যান্ড। এই অবলিক মানে ক্যান নট আছে, স্ট্যান্ড হবে। ক্যান নট বিয়ার, ক্যান নট স্ট্যান্ড, ইট ইজ নো ইউজ বা ইট ইজ নো গুড, অথবা ওর্থ এরপরে যদি ভার্বের আইএনজি বসে। এগুলো ভাই মুখস্থর বিষয়, এগুলো আমিও যদি মুখস্থ না করি পারবো না। এই যে মুখস্থ করে এইভাবে মুখস্থ, যে ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার, ক্যান নট স্ট্যান্ড, ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার, ক্যান নট স্ট্যান্ড, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, এবং ওর্থের পরে ভার্বের আইএনজি বসলে সেটাকে জিরান বলা হয়। এটা মুখস্থ না করলে দুনিয়ার কোনো আল্লাহর বান্দাই পারবে না। ঠিক আছে, ক্লাসগুলো দেখছো ভাই। নো ডিটারমিনার কিভাবে হইলো, এটা নো ডিটারমিনার কেমনে হইলো ভাই? নো ডিটারমিনার হিসাবে আজীবন ব্যবহার হয়। একটু সার্চ করো তো গুগলে, যে নোটা আসলে কোন পার্টস অফ স্পিচ বা নোটা কোন গ্রামার। ঠিক আছে, জাস্ট নো ডিটারমিনার সব সময় ডিটারমিনার। ঠিক আছে, নো ডিটারমিনার হিসেবে ব্যবহার হয় না, কি হয়, ডিটারমিনার হিসেবেই নো ব্যবহার হয়। দেখো এখানে খেয়াল করো যে এখানে খেয়াল করো যেটা যে পড়াচ্ছিলাম, ক্যান নট হেল্প বা ক্যান নট বিয়ার স্ট্যান্ড, ইট ইজ নো ইউজ বা নো গুড ওর্থ, এগুলোর পর ভার্বের আইএনজি থাকলে সেটা হচ্ছে জিরান। আই ক্যান নট হেল্প স্মোকিং, মানে আমি স্মোকিং না করে পারি না। তো দেখো এই যে ক্যান নট হেল্পের পরে যে ভার্বের আইএনজিটা, এটা হচ্ছে জিরান। ঠিক আছে, এটা বাংলা অর্থ আমি কোনো কাজ না করে কিছু পারে না, এইরকম অর্থে ক্যান নট হেল্প বসে, মানে কোনো কাজ না করে পারি না, যে আমি ক্লাস না নিয়ে পারি না। আই ক্যান নট হেল্প টেকিং দ্য ক্লাস, এরকম বিষয়টা, যে আমি পড়াশোনা না করে পারি না, এরকম যে বিষয়টা হচ্ছে যে ক্যান নট হেল্প মানে কোনো কিছু না করে পারে না। আর ক্যান নট হেল্পের পরে যদি ভার্বের আইএনজি বসে সেটা জিরান। আই ক্যান নট বিয়ার বা স্ট্যান্ড হেয়ারিং হার ক্রাই। দেখো আমি মানে ওর বিষয়টা কান্নাটা সহ্য করতে পারি না, এরকম বিষয়টা না করে পারি না। দেখো ক্যান নট বিয়ার বা স্ট্যান্ডের পরে ভার্বের আইএনজি বসছে, তাহলে এই ভার্বের আইএনজিটাকে বলা হবে জিরান্ড। ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজ আর্গুইং। দেখো এই যে এই ইট ইজ নো গুড মানে আর্গুইং, তর্ক ভালো নয় আর কি। তো এই ধরনের যে এই প্রশ্নটা করেছে যে নো ডিটারমিনার কিনা, সে একটু এই ধরনের ডিটারমিনার থেকে প্রশ্ন এসেছে সেটা দেখে আসবা, অনেক জায়গায় আসছে ডিটারমিনারের চ্যাপ্টারে। দেখো ইট ইজ নো গুড ইউজ আর্গুইং, আর্গুইং দেখো এই যে এটার পরে ভার্বের আইএনজি, আমরা ইট ইজ নো গুড বা নো ইউজের পরে আইএনজি বসছে না, সেটা জিরান্ড হবে। দেয়ার ইজ নাথিং ওর্থ রিডিং ইন দ্য নিউজ পেপার, এই যে দেখো ওর্থের পরে রিডিংটা বসছে ভার্বের আইএনজি, তাহলে এটা হবে কি, জিরান্ড। ঠিক আছে, ইট ইজ নো ইউজ ট্রাইং টু এসকেপ, দেখো নো ইউজের পরে ভার্বের আইএনজি বসছে, এটা হবে জিরান্ড। তাহলে এগুলো কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে না মনে রাখলে? ওর্থের পাশে, ওরে ভাই ওর্থের পাশে অ্যাডজেক্টিভ, ওর্থ এটা এই শব্দটা অ্যাডজেক্টিভ, ওর্থ শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে যদি ব্যবহার হয়, দেখো ওর্থ শব্দটা যদি ওর্থের পাশে অ্যাডজেক্টিভ লেখা আছে, ওর্থ শব্দটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, ওর্থ শব্দটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, তাহলে ওর্থ শব্দটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, ওর্থ শব্দটা নাউন হিসাবেও ব্যবহার হয়, নাউন হিসাবে ব্যবহার হলে তো তারপরে আইএনজি বসানো যায় না, আর ওর্থ শব্দটা যদি অ্যাডজেক্টিভ বসানো যায় তারপরে আইএনজি বসানো যায়। ঠিক আছে, ওর্থ শব্দটা
ওট শব্দটা যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় তাহলে তোমার তারপরে যে শব্দটা বসবে সেটা জিরান্ড হবে। ওটা এটা অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ হিসাবে এই শব্দটা নাউন ফর্ম আছে, তো এটা নাউন ফর্ম হিসাবে বললে হবে না, এটা অ্যাডজেক্টিভ ফর্ম, এই কারণে অ্যাডজেক্টিভ। বুঝতে পারলা? দেখো ইনফিনিটিভের পরে দেখো ইনফিনিটিভ হচ্ছে ভার্ব বেস ফর্ম, দেখো অথবা টু প্লাস ভার্ব বেস ফর্ম। ইনফিনিটিভ হচ্ছে ভার্ব বেস ফর্ম, ইনফিনিটিভের বাংলা মনে রাখবে যে টু প্লাস ভার্ব বেস ফর্ম। বুঝতে পারেন না তখন? ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। দেখো ইনফিনিটিভ মনে রাখবে যে টু প্লাস ভার্ব বেস ফর্ম অথবা শুধু ভার্ব বেস ফর্ম। আসলে ইনফিনিটিভটা এইভাবে বলা যায় না, ইনফিনিটিভ আসলে হ্যাঁ আচ্ছা বলো, এভাবেও বলা যাবে। দেখো টু প্লাস ভার্ব বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ, আবার এই যে ভার্ব বেস ফর্ম ইনফিনিটিভ। এই ভার্ব আগে এটা পড়ো, ইনফিনিটিভের ইউজ দুই ধরনের হয়, সিম্পল ইনফিনিটিভ আর হচ্ছে জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। দেখো জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভটা কি আর এই যে সিম্পল ইনফিনিটিভটা কি খেয়াল করো। আরেকটা আছে বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ এখানে ব্যবহার আমরা সব শিখবো, জাস্ট ওয়েট করো। সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ, টু ইট ইজ হিউম্যান, খেয়াল করো টু ইট ইজ হিউম্যান, এই যে টু ইটটা কি সাবজেক্টের জায়গায় বসলো না? দেখো সিম্পল ইনফিনিটিভ এটা যে সাবজেক্ট হিসেবে যখন টু প্লাস ভার্ব বেস ফর্ম, টু মানে মানুষ মাত্রই ভুল, টু প্লাস ভার্ব বেস ফর্ম যখন সাবজেক্টের জায়গায় বসবে সেটা সাবজেক্ট ইনফিনিটিভ। তারপর অবজেক্ট ইনফিনিটিভের বিষয়, হি লাইকস টু প্লে ক্রিকেট। দেখো হি লাইকস, দেখো হি লাইকস টু প্লে ক্রিকেট বাদ দাও, সে খেলতে পছন্দ করে, কি পছন্দ করে? খেলতে। এটা কি অবজেক্টের জায়গায় বসলো না? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় না, তাহলে কি পছন্দ করে? খেলতে পছন্দ করে। কাকে পছন্দ করে? কাকে হবে না, কারণ এটা ব্যক্তিবাচক না, কি খেলতে পছন্দ করে। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কি বসে? ভার্বের কমপ্লিমেন্ট হিসাবেও ইনফিনিটিভ। দেখো টু সি ইজ টু বিলিভ, মানে যেটা দেখা সেটাই বিশ্বাস, মানে যেটা দেখতে পারি সেটাই বিশ্বাস করতে হবে, বিশ্বাস করা। ঠিক আছে, তো দেখো এখানে দেখো এই যে দেখাটাই বিশ্বাস না, তো এই যে সাবজেক্ট আর এই যে অবজেক্ট স্থানীয় শব্দটা একই না, যেটাই দেখি সেটাই বিশ্বাস করা। তো যেটাই দেখি সেটাই বিশ্বাস করা, যে দেখো তাহলে এটা কি কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ বসলো না? এটা মানে অবজেক্ট অফ এ প্রিপোজিশন, এটা প্রিপোজিশনের অবজেক্ট। হি ইজ অ্যাবাউট টু ডাই, হি ইজ অ্যাবাউট টু ডাই, দেখো হি ইজ অ্যাবাউট টু ডাই, এখানে টু ডাইটা প্রিপোজিশনের পরে বসছে, তো অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবেও ইনফিনিটিভ বসতে পারে। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও বসে, দেখো এইখানে আই স হিম গো, আমি তাকে যেতে দেখছি। এখানে খেয়াল করো আই স হিম তোমাদের কথা অনুযায়ী টু গো হওয়ার কথা, রাইট? কিন্তু এই ভার্বটার পরে বেয়ার ইনফিনিটিভ বসানো হয়, স ভার্বের পরে বেয়ার। আচ্ছা এটা নিয়ে প্যারা নাই, তোমরা টু গো এ মনে করো, আই স হিম টু গো এ ধরো, তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে। অবজেক্ট কমপ্লিমেন্টে কি? আচ্ছা এখানে খেয়াল করতো যাওয়াটা কে গেছিল, হিম গেছিল নাকি আই গেছিল? আমি তাকে দেখছিলাম যেতে, তাকে যেতে দেখছিলাম, তাকে যেতে দেখছিলাম, এই কারণে অবজেক্টের সাথে ইনফিনিটিভের সম্পর্ক আছে দেখে এটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। বুঝতে পারলাম? অবজেক্টের সাথে সাদিয়া থ্যাংক ইউ, দেরি হলেও ক্লাস করো ভাই। তো যে অবজেক্টের সাথে ইনফিনিটিভের সম্পর্ক থাকলে সেটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, সো আশা করছি এটা মাথায় থাকবে। এখন বলছে যে টু কোয়ালিফাইং এ নাউন, দিস ইজ হাউস টু লেট, যে এই যে বাসা ভাড়া দেয় না, যেটা মানে যেটা ভাড়া দেওয়া হবে, দিস ইজ হাউস টু লেট। এই যে দেখো তো দিস ইজ অ্যাডজেক্টিভটা যে জিরান্ডিয়াল যে ইনফিনিটিভ সেটা কি করবে? টু কোয়ালিফাইং এ নাউন, এই ইনফিনিটিভটা একটা নাউন কে কোয়ালি, দিস হাউস ইজ টু লেট। দেখো দেখো এই যে দিস হাউস ইজ টু লেট, যেটাই এই বাড়ি সেটাই আসলে ভাড়া দেওয়া হবে, এরকম বিষয়টা। দিস হাউস মানে এখানে বলছে যে যে খেয়াল করো মানে অ্যাডজেক্টিভ এইটা হচ্ছে যে দিস, এইখানে বিষয়টা কিন্তু বোঝার আছে, যে দিস হাউস ইজ গুড, জাস্ট বোঝো, কিন্তু দিস হাউস ইজ গুড বোঝো। যদি বলি আমি দিস হাউস ইজ গুড, তাহলে এই গুডটা অ্যাডজেক্টিভ হইতেছে না? তো বলছে যে জিরান্ডিয়াল ইনফিনিটিভটা অ্যাডজেক্টিভের জায়গায় বসবে এবং সে নাউনকে কোয়ালিফাই করবে। ঠিক আছে, মানে নাউনের সাথে সম্পর্ক তৈরি থাকবে। দেখো দিস ইজ গুড বললে গুডের সাথে দিস হাউসের দিস হাউস ইজ গুড বললে দিস হাউসের সাথে গুডের সম্পর্ক থাকে না? তো গুডের জায়গায় যদি আমি দিস হাউস ইজ টু লেট, তাহলে টু লেটের সাথে দিস হাউসের সম্পর্ক আছে না? আছে না? দেখো নাউন, দেখো এই যে ইনফিনিটিভটা কার সাথে সম্পর্ক আছে? এই যে তোমার নাউনের সাথে। ঠিক আছে, তো নাউনের সাথে কার সম্পর্ক থাকে? অ্যাডজেক্টিভের। তো নাউনের সাথে যখন ইনফিনিটিভের সম্পর্ক থাকবে সেইটা হচ্ছে তোমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ, বা যে ঠিক আছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলা হয় সেটাকে। তোমরা এই টার্মটা এত সূক্ষ্ম না বুঝলেও চলবে,
এত সূক্ষ্ম না বুঝলেও চলবে, সমস্যা নাই। অ্যাডভার্ব দেখো, যেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ, দেখো অ্যাডভার্বের কাজ জিরান্ডিয়াল ইনফিনিটিভ আর একটা প্রকার আছে টু কোয়ালিফাইং ভার্ব বা অ্যাডজেক্টিভ। উই ইট টু লিভ, আমরা খাই, কেন খাই? আমরা বেঁচে থাকতে খাই, আমরা বাঁচতে খাই। দেখো তো ভার্বের সাথে আমরা কেন খাই, দেখো তো কেন খাই, ভার্বকে প্রশ্ন করতো কেন খাই, আমরা বেঁচে থাকতে খাই। তাহলে এই যে টু লিভ এইটা হইতেছে কি তোমার অ্যাডভার্বকে কোয়ালিফাই করলো, এটাও একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ এটাকে বলা জিরান্ডিয়াল ইনফিনিটিভ। ইটস গুড টু ইট, মানে এটা ভালো, মানে খাওয়াটা ভালো। তাহলে এখানে খেয়াল করো তো কোনটা ভালো? খাওয়াটা, মানে খেতে, যেটা খাবা এটা খেতে ভালো আর কি। ইট ইজ গুড টু ইট, এটা খেতে ভালো। মানে বলে না যে ধরো কফিটা খেতে ভালো, ইট ইজ গুড টু ইট। কফিটা মানে এই যে এইটা খেতে ভালো, যে কফি ইজ গুড টু ইট, দিস কফি ইজ গুড টু ইট, এই কফিটা খেতে ভালো। তো তখন বলছে যে খেতে ভালো, তখন হচ্ছে এই যে খেতে ভালো যদি তুমি বললা, তখন হচ্ছে এটা কি হবে তোমার এই যে একটা অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক থাকলো ইনফিনিটিভের। মোদ্দা কথা কি জানো? মূল কথাটা হইতেছে একটা ইনফিনিটিভের নাউনের সাথে সম্পর্ক থাকতে পারে। সম্পর্ক থাকে মানে যেখানে অ্যাডজেক্টিভ বসে সেইখানে যদি ইনফিনিটিভ তৈরি হয় সেটা হবে তোমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ। আবার অ্যাডভার্বের জায়গায় কখনো ভার্বকে মডিফাই করে ইনফিনিটিভ তৈরি হয়, কখনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এইগুলো আসলে তোমাদের কোনো মানে খুব এটা জানা হলো, এটা জানা হলো, ঠিক আছে? সো পরবর্তী টু কোয়ালিফাই এ সেন্টেন্স, একটা ইনফিনিটিভ পুরো বাক্যটাকেও মডিফাই করতে পারে। একটা ইনফিনিটিভ কি করতে পারে? পুরো বাক্যকেও মডিফাই করতে পারে। খেয়াল করো জাস্ট, যে টু টেল দ্য ট্রুথ আই ডোন্ট ট্রাস্ট ইউ, মানে সত্য বলতে আমি তোমাকে কখনো বিশ্বাস করি না। তো মূল কথা কি জানো? এত কিছু বাদ দিয়ে মূল কথা আমি যেটা বলি সেটা শোনো, যে এই যে এইটুকু যে জায়গাটা, এটা শুধু বুঝতে হবে। এটা আসলে তোমাদের খুব বেশি এমসিকিউ বেসড পরীক্ষায় কাজে লাগবে না। এই যে টু টেল দ্য ট্রুথ, এটা এই বাক্যটাকে মডিফাই করছে। হোয়াটএভার, আশা করছি যে ইনফিনিটিভের ধারণা আংশিক হলেও ঠিক মানে বুঝতে পারছো। এ সিম্পল ইনফিনিটিভ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান কি? একটা সিম্পল ইনফিনিটিভ কার মতো কাজ করে বলতো? একটা সিম্পল ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে। এই যে এখানে যতগুলো সিম্পল ইনফিনিটিভের উদাহরণ আছে সব নাউনের মতো, তাহলে সিম্পল ইনফিনিটিভ কার মতো কাজ করবে? নাউনের মতো। তারপরে দেখো দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব ইজ কল্ড, দেখো ভার্বের বেস ফর্মটাকে সাধারণত ইনফিনিটিভ বলা হয়। ওইটা প্রকারভেদ আছে নিচে। আই লাভ টু প্লে, এখানে টু প্লেটা কি? টু প্লেটা ইনফিনিটিভ, কারণ টু প্লাস ভার্ব বেস ফর্ম হলে ইনফিনিটিভ হয়। তারপর টু ইট ইজ হিউম্যান, টু ইটটা হচ্ছে কি? ইনফিনিটিভ। ঠিক আছে? সো আশা করছি যে এগুলো তোমরা বুঝে গেছো। এরপরে আসো সব থেকে কঠিন এবং সব থেকে জটিল পড়াশোনাটা হইতেছে পার্টিসিপল। সব থেকে কঠিন এবং সব থেকে জটিল পড়াশোনাটা হচ্ছে কি? পার্টিসিপল। পার্টিসিপলটা সব থেকে কঠিন এবং সব থেকে জটিল পড়াশোনা। কেন কঠিন এবং সব থেকে জটিল? সব থেকে কঠিন এবং কেন জটিল? এই জায়গাটার সাথে জিরান্ডের ঝামেলা লাগবে। সাদিয়া বলছে ক্লিয়ার। আশা করছি জিরান্ডে ইনফিনিটিভের কনসেপ্টে কি সবার ওকে হয়েছে না? ইনফিনিটিভের কনসেপ্টটা সবার ওকে হয়েছে কিনা একটু বলো তো। ইনফিনিটিভের কনসেপ্টটা ওকে হয়েছে কিনা? ইনফিনিটিভের কনসেপ্টটা ওকে কিনা? ইনফিনিটিভের কনসেপ্টটা জিরান্ডের সাথে পার্টিসিপলের একটা ঝামেলা লেগেই যাবে। সো এই কারণে জিরান্ডের সাথে যেন পার্টিসিপলের ঝামেলা না লাগে, তো এই কারণে এই টপিকটা খুব ভালো করে বুঝতে হবে। আজকে ক্লাসটা যদি মনোযোগ সহকারে করো তোমাদের জন্য অনেক উপকার হবে, আর যদি মনোযোগ সহকারে না করো তারপরেও তোমাদের জন্য উপকার হবে। যেটা বেশি মনোযোগ দিয়ে করবে সেটা ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে, যেটা কম মনোযোগ দিয়ে করবে সেটা আবার করতে হবে। ঠিক আছে? এই পড়াশোনা যদি এখন না শিখো আমার কাছে, এটা পেইড বেসেও পাবা না। এই ধরনের এত সুন্দর করে পেইড বেসেও পড়াবে না। ঠিক আছে? ক্লিয়ার বলছে, থ্যাংক ইউ। আরিফুল বলছে অ্যারাবিকের নাম, তোমার নামটা একটু বাংলায় বলবা। আহসান হাবিব, সোহেল রানা, আন্নি, ওকে, ফাহিমা আক্তার, থ্যাংক ইউ। তাহলে ওকে, মিলন ইনফিনিটিভ, ওকে। পার্টিসিপলের বিষয়টা বলছে কি? পার্টিসিপল কাজ করে কি? অ্যাডজেক্টিভ এবং ভার্বের। পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভ এবং ভার্বের, কিন্তু প্রাথমিকভাবে তাহা অ্যাডজেক্টিভ এবং বাক্যের নাউনকে কোয়ালিফাই করে। পার্টিসিপল তিন প্রকার, যথা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা, এটা ৮০ পৃষ্ঠা। আচ্ছা, পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। এখন কি কি বলছে আমি একটু পার্টিসিপল কাজ করে কি? অ্যাডজেক্টিভ এবং ভার্বের। পার্টিসিপল কার কার কাজ করে? অ্যাডজেক্টিভ এবং ভার্বের, কিন্তু প্রাথমিক ইহা অ্যাডজেক্টিভ এবং বাক্যে নাউনকে কোয়ালিফাই। মূল কথা হচ্ছে পার্টিসিপল সাধারণত নাউনকে কোয়ালিফাই করে। ঠিক আছে? কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কখনো ভার্বের মতো ভার্বেরও কাজ করে। জাস্ট এতটুকু মাথায় রাখো, এতটুকু মাথায় রাখো। চলো আমরা এই একটু জাস্ট ওয়েট করো, একটু জাস্ট ওয়েট করো।
দেখো এই বইটা থেকে একটু আমরা সেই ৮০ পৃষ্ঠায় যাব, ঠিক আছে? ৮০ বলতে ৯০ পৃষ্ঠায় যেতে হবে পার্টিসিপলের ধারণাটা পারার জন্য। একটু ৯০ পৃষ্ঠায় দেখো এই পার্টিসিপলের যে কনসেপ্ট, এই বইয়ে কেন এই বইয়ে লেখাগুলো ক্লিয়ার দেখা যাবে, আর ওই বইয়ে ক্লিয়ার দেখা যাচ্ছিল না। দেখো এখানে খেয়াল করো যে পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ এবং ভার্বের মতো কাজ করে, কিন্তু প্রাথমিকভাবে অ্যাডজেক্টিভে এবং বাক্যে নাউনকে কোয়ালিফাই করে। আচ্ছা, পার্টিসিপল ৩ প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার্বের আইএনজিটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, আর ভার্বের ভি3টাকে ভার্বের পাস্ট পার্টিসিপল বলে, আর পারফেক্ট পার্টিসিপলটা হলো হ্যাভিং প্লাস ভি3। তো আমি এটা নিয়ে এখন ডিটেলস তোমাদেরকে পড়াশোনা করাবো, জাস্ট একটু মনোযোগ দাও। লেখাগুলো ক্লিয়ার নয়, সাফ সাফ দেখায়। এখন দেখি ক্লাস 34 মিনিট হয়ে গেছে ফুরকান, আর এতক্ষণ বারবার আপনার পেজে ঢুকে শুধু লাইভ কাট আউট দেখাচ্ছিল 7 মিনিট। আচ্ছা, ওই লাইভটা আমার ডিলিট করে দেওয়ার কথা উচিত ছিল, এই কারণে অনেক স্টুডেন্ট আসলে ক্লাসটা করতে পারে নাই। ওই লাইভটা আসলে, যে লাইভটা আসলে নষ্ট হয়ে গেছিল ক্লাসটা, ওই লাইভটা আমার ডিলিট করে দেওয়া উচিত, তাহলে আসলে এই ক্লাসটা তাহলে ভালো হবে। ওই লাইভটা ডিলিট করে দেওয়া উচিত, ঠিক আছে? সো ঠিক আছে, আমি ডিলিট করে দিয়েছি। আই হোপ যে আর কারো সমস্যা হবে না। ফুরকান, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আসলে আমিও চাই নাই যে ঝামেলা হোক। যাই হোক, দেখো পার্টিসিপল ভার্ব অ্যাডজেক্টিভ ছাড়াও অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন হিসেবেও কাজ করে। এগুলো কিন্তু চমৎকার কিছু কথা। পার্টিসিপল ভার্ব অ্যাডজেক্টিভ ছাড়াও কি এই যে অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন হিসেবেও কাজ করে। এত ডিটেলস কেউ পড়তেই চায় না, ঠিক আছে? আমি যদি কোনো বন্ধু আমার যারা মেডিকেলের জন্য ইংলিশ পড়ায়, ওদেরকে যদি বলি যে একটু মাস্টার পড়িস বা পড়াস, কয় না ভাই এত বড় বই পড়বো না। দেখো এ পার্টিসিপল কিন্তু ওরা শিখতে চায় না, এটা আলসামি। দেখো এ পার্টিসিপল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ পার্টলি এ ভার্ব এন্ড পার্টলি অ্যান অ্যাডজেক্টিভ। এটা দেখো যে আংশিকভাবে ভার্ব এবং আংশিকভাবে অ্যাডজেক্টিভের কাজ করে। প্রশ্ন আসছিল, এখন প্রেজেন্ট পার্টিসিপলের পড়াশোনা বোঝো। এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটার সাথে জিরান্ডের ঝামেলা লাগবেই লাগবে, এইটার সাথে তোমাদের জিরান্ডের সমস্যা হবেই হবে। প্রেজেন্ট পার্টিসিপলের সাথে জিরান্ডের সমস্যা হবেই হবে, ঠিক আছে? হ্যাঁ, ইউসুফ আলী জীবন, ঠিক আছে তোমার কথা। দেখো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি যখন গঠিত হয় এবং অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে, কিন্তু প্রাথমিকভাবে এই অ্যাডজেক্টিভ এবং নাউনকে কোয়ালিফাই করে। খেয়াল করো, প্রেজেন্ট পার্টিসিপলটা পারফর্মস দ্য ওয়ার্কস অফ কি, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তারপরে দেখো এই বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে বার্কিং শব্দটা কিসের কাজ, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে। আচ্ছা চলো আমরা ডিটেইলস একটু পড়াশোনা করি। এখন প্রেজেন্ট পার্টিসিপলের রুলসে আসো, প্রেজেন্ট পার্টিসিপলের একটু রুলসে আসি আমরা। একটু জাস্ট খেয়াল করো, এখানে বলছে কি ইউজ দ্য প্রেজেন্ট পার্টিসিপল। আর দেখো ১ নম্বর, আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্বের আইএনজি বসে, নাউনকে মডিফাই করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্বের আইএনজি বসে, আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্বের আইএনজি বসে, আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্বের আইএনজি বসে, আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্বের আইএনজি বসে যখন কি করবে, নাউনকে মডিফাই করবে। খেয়াল করো, আর্টিকেল বলছে যে আর্টিকেল এবং নাউনের মাঝে, আর্টিকেল এবং নাউনের মাঝে, হ্যাঁ, যদি কি বসে, ভার্বের আইএনজি বসে, নাউনকে মডিফাই করে, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রথমে খেয়াল করো, আমি এটা বোঝাই দিতেছি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মাস, এখানে খেয়াল করো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মাস। এখানে খেয়াল করো, এই যে আর্টিকেল আছে না এ, আর স্টোন একটা নাউন না, স্টোন মানে হচ্ছে পাথর, ঠিক আছে? তো এই যে এই আর্টিকেল, দেখো আর্টিকেল এবং নাউনের মাঝে কি বসছে, একটা ভার্বের আইএনজি ফর্ম বসছে কি, আর্টিকেল এবং নাউনের মাঝে রোলিংটা ভার্বের আইএনজি ফর্ম বসেছে কিনা, ঠিক আছে? তাহলে এইটা, এবং এই যে খেয়াল করো কেমন স্টোন, রোলিং স্টোন, তাহলে এই যে নাউনকে মডিফাই করলো না, এই যে রোলিং ভার্বের আইএনজিটা। মূল কথাটা এইভাবে বলতে হবে যে আর্টিকেল এবং নাউনের ভার্বের আইএনজি ফর্ম যখন বসে এবং সেই ভার্বের আইএনজিটা যখন নাউনকে মডিফাই করে, তখন সেটা হইতেছে প্রেজেন্ট পার্টিসিপল। আর্টিকেল এবং নাউনের মাঝে যখন ভার্বের আইএনজি ফর্ম বসে এবং সেই ভার্বের আইএনজি যখন নাউনকে মডিফাই করে, সেটা হইতেছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, বা সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ব্যাপারটা কি, এইভাবে লিখবে যে আর্টিকেল এবং নাউনের মাঝে যখন ভার্বের আইএনজি ফর্ম বসে এবং সেই ভার্বের আইএনজি ফর্ম যখন নাউনকে মডিফাই করে, তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। এ রোলিং স্টোন, এই রোলিংটা আর্টিকেল এবং নাউনের মাঝে বসে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। মনে থাকবে। আর আগের নিয়মটা কি, জিরান্ডের নিয়মটা কি পড়ছিলাম, জিরান্ডের নিয়মটা নাউনের জায়গায় যখন ভার্বের আইএনজি, আর এখানে কার জায়গায় বসছে, আর্টিকেল এবং নাউনের মাঝে বসছে, নাউনের জায়গায় কিন্তু না, এটা কিন্তু খেয়াল করবা। দেখো আই হেল্প এ ড্রোনিং ম্যান, দেখো আই হেল্প এ ড্রোনিং ম্যান, দেখো এইখানে দেখো যে এই যে ড্রোনিং ম্যানটা আর্টিকেল এ এবং ম্যানের মাঝে বসছে না,
ড্রোনিং ম্যান, দেখো ড্রোনিং শব্দটা আর্টিকেল এবং নাউনের মাঝে বসছে না? ড্রোনিং শব্দটা খেয়াল করো তো, আর্টিকেল এবং নাউনের মাঝে বসছে না? ড্রোনিং শব্দটা খেয়াল করো তো, আর্টিকেল এবং ড্রোনিং শব্দটা খেয়াল করো তো, ড্রোনিং শব্দটা আর্টিকেল এবং নাউনের কি মাঝে বসছে না? ডুবন্ত, যে ড্রোনিং মানে হচ্ছে একটা ডুবন্ত ড্রাউনিং বেসিক্যালি ড্রাউনিং ম্যান। তো এই যে ড্রাউনিংটা খেয়াল করো, এই আর্টিকেল এবং নাউনের মাঝে বসছে, এবং দেখো কেমন ম্যান? ড্রাউনিং ম্যান। তো নাউনটার সাথে নাউনকে মডিফাই করতেছে বা নাউনের সাথে সম্পর্ক আছে, তাহলে এটাকে কি বলতে হবে? ভার্বাল অ্যাডজেক্টিভ। তো ভার্বাল, মনে রাখবা প্রেজেন্ট পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়। প্রেজেন্ট পার্টিসিপলকে কি বলা হয়? ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়, মনে থাকবে। প্রেজেন্ট পার্টিসিপলকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়। আহসান হাবিব, সবাই কি এটা বুঝতে পারলা? বলো তো, এটা কি সবাই বুঝতে পারলা? সবাই কি এই নিয়মটা বুঝতে পারলা কিনা একটু আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, দেখো তো সবাই বুঝতে পারলা কিনা আমাকে জানাও। সবাই বুঝতে পারলা কিনা একটু জানাও। ওকে ওকে, থ্যাংক ইউ ইসলাম। ওকে ওকে ওকে, ঠিক আছে। তারপরে রোলিং স্টোনের বিষয়টা তো বুঝলাই, এগুলো অনেকবার আসছিল, রিসেন্টলি এই প্রশ্নটা আসছে, অনেকবার আসছে এই প্রশ্নটা, সো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন দেখো, এই যে রোলিং স্টোন পার্টিসিপল, কারণ নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করছে, এবং অ্যাডজেক্টিভ। দেখো এই যে গড়ন্ত পাথরে শেওলা জমে না। গড়ন্ত পাথর অস্থির প্রকৃতির লোক কখনো অর্থ সঞ্চয় করতে পারে না। অস্থির প্রকৃতির লোক কখনো অর্থ সঞ্চয় করতে পারে না। এই যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে হচ্ছে কি, গড়ন্ত পাথর বলতে কি, যেই পাথরটা ধরো, একটা যেগুলো পাথর গড়গড়ায় যাচ্ছে, মানে একটা ধরো মার্বেলের মতো যদি একটা পাথর হয়, মানে যে একের পর এক পাথরটা স্থির থাকতেছে না, গড়ন্ত পাথরে শেওলা জমবে না। ওই পাথরে কি কোনো মানে শেওলা জমবে বলো? সেই পাথরে মূল কথাটা এটা আক্ষরিক অর্থ, যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। ঠিক আছে, মস মিন্স হচ্ছে ওই যে শেওলা। শেওলা তো বোঝো আর কি, যে শৈবাল যেটাকে বলা হয়, তো পানা আর কি, হ্যাঁ, কচুরি পানা এরকম। তো গরন্ত পাথলে এই কথাটার কিন্তু অনেক তাৎপর্য আছে। একটা মানুষ ব্যক্তি জীবনে যারা অস্থির, তারা আসলে শুধু অর্থ সঞ্চয় করতে পারে না, বিষয়টা তা না। তুমি জীবনে কিছুই সঞ্চয় করতে পারবে না, তুমি জীবনে কিছুই সঞ্চয় করতে পারবে না। শুধু যে অর্থ সঞ্চয় করতে পারবে না ব্যাপারটা তা না, তুমি যদি ভালোভাবে মানে মনোযোগী না হও, স্থির না হও, তুমি জীবনে কিছুই সঞ্চয় করতে পারবে না। ঠিক আছে, কিছুই সঞ্চয় করতে পারবে না। ওকে, সো আই হোপ যে মাথায় থাকবে তোমাদের। এটা মাথায় রাখবা, যে গড়ন্ত পাথরে অস্থির প্রকৃতির লোক কখনো সঞ্চয় করতে পারে না। এটা কেন হয়েছে ব্যাখ্যা দিয়ে দিছে, পড়ে ফেলবা। এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ টাইম। হেয়ার প্রেসিং, দেখো হেয়ার প্রেসিংটা হচ্ছে কি, মোস্ট প্রেসিং নিড অফ টাইম, এটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। এখন এইটা নিয়ে ব্যাখ্যা আছে নিচে, আমরা এই ব্যাখ্যাটা পড়বো। দেখো, প্রেসিং নিড, এই এডুকেশনটা যেটা, সেটাই হচ্ছে প্রেসিং নিড। খেয়াল করো, এডুকেশন এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ টাইম, এটা নিয়ে আমরা নিচে আলোচনা আছে, পড়বো। জাস্ট এটা ভার্বাল অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল, এটা মাথায় রাখো, এটা মাথায় রাখো আর কি। দেখো, প্রেসিং নিড, এটা এটা দেখো, দ্য মোস্ট প্রেসিং নিড। এখন দেখো তো, এখানে দা প্রেসিং নিড, এইখানে এই একটা স্ট্রাকচার মাথায় রাখবে, যে এই যে আর্টিকেল, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। এই স্ট্রাকচারটা মাথায়, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। লেখাটা মনে হয় দেখা গেল না? দেখো, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেল মানে আর্টিকেলের পরে এই যে মোস্ট শব্দটা অ্যাডভার্ব, তারপরে যেটা বসছে এটা অ্যাডজেক্টিভ, আর তারপরে যে নিড বসছে এটা হইতেছে নাউন। এখন এই অ্যাডজেক্টিভের জায়গায় যখন ভার্বের আইএনজি বসবে, সেটা হবে কি? সেটা হবে পার্টিসিপল। ঠিক আছে, 111 নাম্বার অ্যাডজেক্টিভ কেন হলো ভার্বাল অ্যাডজেক্টিভ না হয়? কোথায় ভাই 111 নাম্বার? ওকে, এখন কথা হইতেছে, এইখানে অপশনে ভার্বাল অ্যাডজেক্টিভ নাই দেখে অ্যাডজেক্টিভ হইছে। ঠিক আছে, যদি ভার্বাল অ্যাডজেক্টিভ না থাকে তাহলে অ্যাডজেক্টিভ হবে। এত দেখি নাই 111 নাম্বার একই প্রশ্ন দেখে। তো দেখো, ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। এখন দেখো, দেখো রানিং ট্রেন, গেট ইনটু দ্য রানিং ট্রেন, কেমন ট্রেন? রানিং ট্রেন। দেখো, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর রানিং, দেখো নাউনটাকে, আর্টিকেল এবং নাউনের মাঝে যদি একটা শব্দ বসে, সেইটা যদি ভার্বের আইএনজি হয়, তাহলে সেটা হবে পার্টিসিপল, এবং সেই নাউনটা
তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, ভার্বের আইএনজিতে প্রেজেন্ট পার্টিসিপল। উপরে কিন্তু পড়ে আসছি এটা অ্যাডজেক্টিভ হবে, যেহেতু এখানে ভার্বাল অ্যাডজেক্টিভ নাই, অ্যাডজেক্টিভ হবে। মনে থাকবে দ্য নাইটেঙ্গেল ইজ সিঙ্গিং বার্ড, দ্য নাইটেঙ্গেল ইজ সিঙ্গিং বার্ড, এখানে খেয়াল করো ইজ এ সিঙ্গিং বার্ড, সরি এ না বলার কারণে সরি, এ সিঙ্গিং বার্ড, এখানে আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্বের আইএনজি বসছে, এটা জিরান্ড, সরি জিরান্ড হবে না, এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর প্রেজেন্ট পার্টিসিপল যদি না থাকে তাহলে পার্টিসিপল উত্তর, না থাকলে পার্টিসিপল, যার মতো কাজ করবে সে উত্তর, যার মতো কাজ করবে। হ্যাঁ, থ্যাংক ইউ রহিমা, রোকেয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে দেখো এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ, তাহলে এ সুইমিং স্নেক, দেখো আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্বের আইএনজি বসছে, এটা হবে কি তোমার পার্টিসিপল। ঠিক আছে, পার্টিসিপল থাকলে পার্টিসিপল দেখাবা। এরপর দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব গো, কাম, ডাই, লাই, রান, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল বসে। ইন্ট্রানজিটিভ ভার্ব এগুলোর পরে কি বসে? প্রেজেন্ট পার্টিসিপল বসে। যা দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব গো, কাম, ডাই, লাই, রান, দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব এগুলোর পরে কি বসে? প্রেজেন্ট পার্টিসিপল বসে। তাহলে এগুলো এইটা মুখস্থ করে ফেলবা যে গো, দুনিয়ার যত ইন্ট্রানজিটিভ ভার্ব আছে, ঠিক আছে, সব মুখস্থ করে ফেলা, মুখস্থ করে ফেলবা। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আসলে প্রেজেন্ট পার্টিসিপল বসে, এটা মুখস্থ করে ফেলবা ইন্ট্রানজিটিভ ভার্বের পরে। বাট যেটা ইন্ট্রানজিটিভ, দেখো আমি যদি বলি এনজয়, এনজয়টা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব না। আই এনজয় ক্রিকেট, দেখো আই এনজয় ক্রিকেট, তো এখানে খেয়াল করো আই এনজয় ক্রিকেট, এই এনজয় যদি ক্রিকেট বলি, এটা তো অবজেক্ট আছে, এনজয় আবার, এখন এনজয়ের জায়গায় এনজয়ের পরে যদি ভার্বের আইএনজি দেখো, সেটা কিন্তু মানে প্রেজেন্ট পার্টিসিপল হবে না, ওটা জিরান্ড হবে। কিন্তু এইখানে দেখো যে হি গো, এখন গো এর পরে তুমি যদি যুদ্ধ করো, কোনো দিনও অবজেক্ট বসাইতে পারবে না, এটাকে ট্রানজিটিভ কোনোভাবে, হি ডাই, দেখো সে মরে যায়। দেখো এখন যদি হি, দেখো যদি হি কাম, এখন কামের পরে তুমি বসাইতে পারবা? হি কাম ইট বসানো যায়? হি কাম রহিম, সে রহিমকে এসেছে, এরকম কোনোদিন বাক্য শুনছো তুমি? হয় না। মূল কথা হইতেছে এই ভার্বগুলোর পরে কখনোই অবজেক্ট বসানো যাবে না, এগুলো বাই বার্ন হচ্ছে, জন্মগতভাবে এগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব। এগুলোর পরে সব সময় প্রেজেন্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবা। এখন এটা কিভাবে বোঝালাম যে আই গো এর পরে তুমি যুদ্ধ করে অবজেক্ট বসাইতে পারবে না, তো যেটার পরে অবজেক্ট বসাইতে পারবে না সেটা তো ট্রানজিটিভ ভার্ব হবে না। মানে ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ এর কনসেপ্টটা কিন্তু আগের দিন পড়াইছি। ট্রানজিটিভ মানে যেটা অবজেক্ট থাকে, আর যেটা অবজেক্ট থাকে না ওটা ইন্ট্রানজিটিভ। আর ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যে ভার্বের আইএনজি ফর্ম বসবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখো দ্য রেইন কেম পোরিং ডাউন দ্য টরেন্টস, ঝমঝম করে বৃষ্টি আসলো। এই যে কেম এর পরে দেখো এই ভার্ব কয়টা মুখস্থ করলে না দুনিয়ার অনেক ঝামেলাই সমাধান হয়ে যাবে। গো, কাম, ডাই, লাই, রান, গো, কাম, ডাই, লাই, রান, গো, কাম, ডাই, লাই, রান, ঠিক আছে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। শি ওয়েন্ট অ্যাওয়ে, যে গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট অ্যাওয়ে, তো ওয়েন্ট গ্রুপ ভার্বের পরে দেখো হি ওয়েন্ট অ্যাওয়ে, দেখো হি ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন ভার্ব বেসিক্যালি খেয়াল করো যে আমরা একটা নিয়ম শিখছিলাম যে গ্রুপ ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন থাকলে, যে গ্রুপ ভার্বের পরে নাউন বা প্রোনাউন থাকতে পারে, ঠিক আছে, গ্রুপ ভার্বের পরে নাউন বা প্রোনাউন থাকে, তো সেই হিসাবে তোমরা বলতেই পারো যে ভাই এটা তো গ্রুপ ভার্বের পরে ড্যান্সিংটা নাউন বা প্রোনাউন হবে না, হবে না, কারণ এইটা তো ইন্ট্রানজিটিভ ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আবার বিষয়টা আলাদা। ইন্ট্রানজিটিভ ভার্বের এত কথা বাদ, মনে রাখবা এখানে ওয়েন্ট আছে, ওয়েন্টের পরে ভার্বের আইএনজি আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এত ডিটেইলস করতে গেলে তোমরা আসলে মাথায় রাখতে পারবে না, ঠিক আছে, এত কথা বলা যাবে না। তারপরে পরের নিয়মটা আসো, যে প্রিপোজিশন প্লাস পসেসিভ এর পরে জিরান্ট হয়, প্রিপোজিশন পসেসিভ জিরান্ট হয়। দেখো হি ইজ ইনসিস্টেড অন মাই গোয়িং, এই যে অন প্রিপোজিশন না, মাই পসেসিভ না, এই যে গোয়িংটা ভার্বের আইএনজি না, তাহলে প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ জিরান, প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ জিরান, প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ জিরান, প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ জিরান, ঠিক আছে, প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ জিরান, প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ জিরান, মনে থাকবে, মুখস্থ করে ফেলবা। তা কিন্তু কোনো প্রোনাউনের নির্দিষ্ট পসেসিভ না থাকলে তার পরবর্তী ভার্বের আইএনজি যুক্ত, এটা হচ্ছে কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল। বলছে কি কোনো প্রোনাউনের নির্দিষ্ট পসেসিভ না থাকলে তার পরবর্তী ভার্বের আইএনজি যুক্ত হলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রোনাউনের নির্দিষ্ট পসেসিভ থাকতে হবে, এখানে খেয়াল করো, এখানে প্রিপোজিশনে প্রোনাউনের নির্দিষ্ট পসেসিভ না থাকলে, প্লিজ অবলিজ বাই অল লিভিং দ্য রুম, সকলে রুম ত্যাগ করে আমাকে উদ্ধার করো বা কৃতার্থ করো। এখন এইখানে খেয়াল করো তো, এখানে অল বাই অল লিভিং, এইখানে কি পসেসিভ প্রোনাউনের নির্দিষ্ট কোনো পসেসিভ আছে? অল লিভিং বলতে কাকে বোঝাচ্ছে? এটা তো পসেসিভ, মানে পসেসিভের জায়গা বসছে, বাট এটা তো পসেসিভ না। আর মূল কথা হচ্ছে নির্দিষ্ট কেউ তো না,
তোমার এখানে নির্দিষ্ট পসেসিভ বলতে আই মি মাই যেমন আছে, ইউ ইয়োর আছে, মানে প্রোনাউনে যে চার দিয়েছি সেই পসেসিভ না থাকলে এখানে লিভিংটা হইতেছে জিরান, সরি না প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, জাস্ট এতটুকু। দেখ এখানে যে আই হ্যাভ ডাউট অ্যাবাউট দিস হ্যাপেনিং, এখানে দেখো তো এগুলো কিন্তু অনেকে ভুল করে। দিস হ্যাপেনিং, খেয়াল করো, দিস হ্যাপেনিং, এই যে অ্যাবাউট এর পরে যে দিস হ্যাপেনিং আছে, দিস হ্যাপেনিং, এটা কিন্তু হবে, এটা হবে কি পার্টিসিপল। ঠিক আছে, এটা হবে পার্টিসিপল, কারণ এটা কিন্তু পসেসিভ না, দিসটা কিন্তু পসেসিভ না, অলটা কিন্তু পসেসিভ না। যদি এত কিছু এই রুলসটা এইভাবে না বোঝো, জাস্ট মনে রাখবা যে পসেসিভ কিন্তু এগুলো না। প্রিপোজিশনের পরে পসেসিভ বাদে অন্য কিছু থাকার পরে তারপরে যে নাউন বসে, তাহলে সেটা কিন্তু জিরান্ড হবে না, সেটা হচ্ছে পার্টিসিপল হবে। মনে থাকবে? সবাই কি এটা বুঝতে পারলা নাকি? এগুলো তোমরা আজকে কোনো কথাবার্তা বলো না কেন রে ভাই? কিছু হয়েছে তোমাদের? কিছু হয়েছে বলো তো? কথাবার্তা তো বলতে হবে নাকি? কথাবার্তা না বললে হবে? আমি বেশি পড়াবো না, মানে এই কনসেপ্ট গুলো খুব জটিল, তো এই কনসেপ্ট গুলো বোঝাই আজকে শেষ করব। অ্যাডভার্ব দ্বারা ভার্বের আইএনজি ফর্ম মডিফাই হয়, তবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। সহজভাবে বলা যায় অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি থাকলে তা প্রেজেন্ট পার্টিসিপল হবে। ট্রুলি স্পিকিং, সত্য বলতে ড্যাশ ড্যাশ ড্যাশ, দেখো সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন, দেখো সাডেনলি যে অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি ফর্ম বসলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি ফর্ম বসলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখন এটা কেন প্রেজেন্ট পার্টিসিপল জানো? সাধারণত একটা বিষয় মনে রাখবা যে সকল প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন এই যে হিমসেলফ, এখানে তো একটা ভাই প্রোনাউন বসাইছো, নাউন বা প্রোনাউনের পরে আবার যদি একটা এটা যদি জিরান্ড হইতো, এই যে ফাইন্ডিংটা যদি জিরান্ড হইতো, তাহলে জিরান্ড হইলে মানে নাউনের জায়গায় বসছে না, তাহলে এটা জিরান্ড হইলে এটা একটা নাউন, হিমসেলফ এখানে আবার একটা প্রোনাউন, পরপর এইভাবে নাউন প্রোনাউন এইভাবে বসানো যায় না। এত ডিটেলস বোঝার দরকার নাই, তোমরা এত ডিটেলস এখন বোঝার দরকার নাই, জাস্ট এতটুকু বোঝো যে এই যে সাডেনলি আছে, তারপরে যখন ভার্বের আইএনজি বসবে তখন মানে অ্যাডভার্বের পরে আইএনজি বসলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এটা তোমরা এইভাবে মুখস্থ করো, অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি বসলে সেটা জীবনে অনেক কিছু করতে পারবো স্যার। হ্যাঁ, এইভাবে করে একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই কথা নাই। কেন ভাই, কি কঠিন হয়ে গেছে একটু আমাকে বলো। ও আচ্ছা, কথা নাই এই কারণে একটু জাস্ট ধরো, এই জায়গাটা একবার না, এই জায়গাটা আরো একবার এই ক্লাসটা করবা, এই ক্লাসটা আরো একবার করবা, এই ক্লাসটা ঠিক আরো একবার করবা। ঠিক আছে, এই ক্লাসটা আরো একবার করতে হবে। ঠিক আছে মুন্নাফ আলী, ক্লাসটা যদি সহজ হতো, এই জায়গাটা থেকে জটিলতা সব সময় তৈরি হয়, এই কারণে আমি এই জাস্ট জিরান পার্টিসিপলেই আজকের ক্লাসে শেষ করব, আর অতিরিক্ত কিছু করাবো না। দেখো সিম্পলে এই কোনটা বোঝো নাই, কোনটা আর একবারের কথা বলছো তুমি? তোমরা এখানে খেয়াল করো, আমি এটা দেখো তোমাদেরকে আরো ডিটেলস বোঝায়, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ানো যায়। দেখো ভাই, আমার আসলে এটা ফ্রি কোর্স, ঠিক আছে, আমি যতটুকু সম্ভব ফ্রি কোর্সে যতটুকু না পড়ালে নয় সেটা আমি পড়ানোর চেষ্টা করতেছি। এই যে প্রোনাউনের এই চারটা দেখো তো, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, আওয়ার, ইওর, হিজ, রাইট? তারপরে প্রোনাউনের চার্টে দেখো হার, দেয়ার, ইটস, এই কয়েকটা তো পসেসিভ অ্যাডজেক্টিভ, রাইট? দেখো এই কয়েকটা তো পসেসিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এই কয়েকটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এইটা খালি খেয়াল রাখো। এখন নিয়মটা কি বলছে যে প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে জিরান্ড, রাইট? নিয়মটা খেয়াল করো, পসেসিভ অ্যাডজেক্টিভ ওই কয়েকটা, এবং নিয়মটা খেয়াল করো, প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর জিরান্ড, এটি তো। এখন খেয়াল করো তো, প্রশ্ন খুব এই যে উদাহরণটা দিছে, এখানে প্রিপোজিশন বাই আছে, রাইট? দেখো এখানে উদাহরণটা খেয়াল করো, এখানে প্রিপোজিশন বাই আছে, এখানে প্রিপোজিশন বাই আছে, জাস্ট আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এখানে খেয়াল করো, এখানে প্রিপোজিশন বাই আছে, তারপরে কি থাকতে? পসেসিভ থাকার কথা। আচ্ছা পসেসিভ কি আছে? এই যে আমি যেগুলো পসেসিভ বললাম, এই মাই, আওয়ার, ইওর, হিজ, এগুলো আছে কি? হিজ, হার, দেয়ার, এগুলো আছে? এখানে আছে? একটাও নাই। কি আছে? অল আছে। তাহলে পজিটিভ নাই, তারপরে ভার্বের আইএনজি থাকার কথা, সেটা আবার আছে। এখন কথা হইতেছে, যদি পসেসিভ থাকতো এইখানে তাহলে সেটা জিরান্ড হইতো, যেহেতু পসেসিভ নাই এইখানে, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। বোঝো কিন্তু ব্যাপারটা, প্রিপোজিশনের পরে যদি, এইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমার সময় আসছিল, আমি যখন পরীক্ষা দেই তখন এই প্রশ্নটা আসছিল। প্রিপোজিশন সবাই কিন্তু এইটা পারে, বাট পরেরটা পারে না, এটা কিন্তু আসলে খেলা হবে। দেখো প্রিপোজিশনের পরে পসেসিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, তারপরে ভার্বের আইএনজি থাকলে সেটা জিরান, আর প্রিপোজিশনের পরে পসেসিভ অ্যাডজেক্টিভ বাদ দিয়ে অন্য যে কোনো কিছু তারপরে ভার্বের আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি জটিল? কোনটা বোঝো নাই বলো? নিয়ম যত বেশি শিখতেছি মাথায় তত ঘুরপাক আছে। শোনো, তোমার মাথা ঘুরপাক খেতে থাক,
তুমি জাস্ট এই ক্লাসটা 2 বার করবা আর ক্লাস নোট করবা। তুমি জাস্ট এখন কিচ্ছু চিন্তা করার দরকার নেই। তুমি এই ক্লাসটা করে এইটা চিন্তা করবা না কাজে প্রিলিমিনারি পরীক্ষা সামনে দিবা, ওই পরীক্ষা দিয়ে ভাই সেই ভালো করবা, এই চিন্তাই নাই। তোমার চিন্তা হইলো কি জানো, এই ক্লাসটা শেষ করা, নোট করা, আবার একবার ক্লাসটা দেখা। কিচ্ছু শেখার চিন্তা করা না, ক্লাসটা শুধু বোঝা, কিচ্ছু শেখার চিন্তা করা না, তাইলে তুমি ভালো করতে পারবা। এইখানে কিছু শেখার চিন্তা করো না, বোঝো খালি। কেন এটা বলতেছি পরে বুঝবা। শেখার চিন্তা ভাই এটা কেমন কথা বললেন, আমি যেটা বলছি সেটাই, আপাতত না। তুমি কত কিছু শিখছো, কি মনে আছে কি না, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এগুলোর পরে প্রচুর পরীক্ষা দিতে হবে, প্রচুর মডেল টেস্ট দিতে হবে, এবং প্রচুর সলভ ক্লাস লাগবে এক্সপার্ট টিচারের মাধ্যমে। প্রচুর মডেল টেস্ট দিতে হবে। আপন চক্রবর্তী ওয়ালাইকুম আসসালাম ভাই। প্রচুর মডেল টেস্ট দিতে হবে এবং প্রচুর সলভ ক্লাস লাগবে খুব এক্সপার্ট টিচারের মাধ্যমে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হবে। সো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। দেখো সাডেনলি ফাইন্ডিং, তাহলে অ্যাডভার্বের পরে ভার্বের আইএনজি বসলে সেটা কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে ভাই? আমি এটা পুরো শর্টকাট করে দিব, প্যারা নাই, প্যারা নাই, জাস্ট ওয়েট। সিম্পলে দুটি কাজ থাকলে সিম্পল সেন্টেন্সের শুরুতে প্রথম কাজটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। ওকে, দেখো দুটি কাজ মানে দুইটা ভার্ব থাকবে আর কি। দেখো রাইডিং এ হর্স, হি ওয়েন্ট টু এ ডিস্ট্রিক্ট প্লেস, ডিস্টেন্ট প্লেস। এখানে খেয়াল করো তো, ওয়েন্ট একটা ভার্ব, রাইডিং একটা ভার্ব, দুইটা ভার্ব আছে না? এখন খেয়াল করো তো ভাই, এই রাইডিং এ হর্স বলতে কি, রাইডিং এ হর্স বলতে কি এই হর্সটাকে মডিফাই করতেছে না ভার্বের আইএনজি, এই রাইডিংটা। রাইডিং এ হর্স মানে যেটা দৌড়ানো, রাইড করা হর্সটা, দেখো সেটা কি, কোনটা? এই যে রাইডিং হর্স মানে এই নাউনটাকে মডিফাই করতেছে। মনে রাখবা কি, একবারে সব পড়ার শর্টকাট আমি বলে দিব, একটা সব পড়ার শর্টকাট বলে দিব, প্যারা নিও না। আমি সব এতক্ষণ যা পড়াইছি এইটার শর্টকাট বলে দিব, তোমরা জাস্ট দেখলেই ক্লিয়ার হবে, ক্লাসটা আর একবার দেখলেই ক্লিয়ার হবে। তোমরা জাস্ট ক্লাসটা থাকো, এটার আমি একটা শর্টকাট বলে দিব, কি করতে হবে আমি একটা শর্টকাট বলবো তোমাদেরকে, ঠিক আছে? এত রুলস আমারও মনে নাই। জাস্ট খেয়াল করো, সিম্পলের দুটি কাজ থাকলে, যে প্রথমটা মূল কথা হচ্ছে, প্রথমটা ভার্বের আইএনজিটা হইতেছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? দেখো ওপেনিং দ্য ফাইল, এই যে ওপেনিং মানে দ্য ওপেনিং ফাইল। দেখো তোমরা যদি এটা না বুঝতে পারো না, এই আর্টিকেলটা সামনে নিয়ে আসবা, এই রাইডিং হর্স, ঠিক আছে? এই দা ওপেনিং ফাইল, এই আর্টিকেলটা সামনে নিয়ে আসবা, তখন কি অ্যাডজেক্টিভের জায়গায় বসলো না ভার্ব আইএনজিটা? তাহলে সেটা জিরান্ড, সরি সেটা প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভের জায়গায় ভার্ব আইএনজিটা বসলো কিনা, সেটা তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। বোঝো কিন্তু ব্যাপারটা কিন্তু বোঝো, এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? কি কি বার ক্লাস হয়? জাভেদ হাসান প্রতিদিন ক্লাস আছে, প্রতিদিন রাত 10টার সময় ক্লাস হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো কি ব্যাপারটা? বোঝো কিন্তু। পার্সনকে মডিফাই করলে পাস্ট পার্টিসিপল, থিংকে মডিফাই করলে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এখানে কিছু মানে আলাপ সালাপ আছে, আমি ক্লাসটা বাড়াবো না, আজকে ক্লাসটা বাড়ানো মোটেও উচিত হবে না। আমি ক্লাসটা বাড়াবো না, আমি আবার উপরে চলে যাব। আমি ক্লাসটা বাড়াবো না, আবার এই নিয়মগুলো আবার একবার আমি তোমাদেরকে এগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমি জাস্ট শর্টকাটটা কি সেটা বলে দিই। জাস্ট শর্টকাটটা কি, আমার শীটটা একটু খেয়াল করো, তিনটা বিষয় বুঝতে হবে, একটা বিষয় হইতেছে ওই যে দুইটা কথা মনে রাখবেন, তো আজকে হচ্ছে তিনটা কথা মনে রাখবেন। জিরান, যেটা শোনো, জিরানকে বলা হয় ভার্বের আইএনজি, এটা তো বুঝে গেছে এতক্ষণে। তো মনে রাখবা ভার্বের আইএনজি যখন নাউনের জায়গায় বসবে, তো নাউনের জায়গায় কোনটা ভাই, এই কারণে বেসিকটা পারতে হবে, এই কারণে বেসিক গ্রামার খুব সুন্দর করে পারতে হবে। নাউনের জায়গায় কোনটা, ওইটা না পড়তেছো দেখি রুলস যত জটিল হচ্ছে, পড়া তত কঠিন হচ্ছে, মানে রুলস বেশি পড়তেছো বেশি। এই জাস্ট খেয়াল করবা, যে নাউন যেখানে যেখানে বসে, সেই নাউনের জায়গায় যদি ভার্বের আইএনজি ফর্ম বসে, সেটা জিরান্ট। সব দুনিয়ার সব রুলস ভুলে যাও, শুধু এইটুকু মনে রাখো, দুনিয়ার সব রুলস ভুলে যাও, শুধু এইটুকু মনে রাখো যে ভার্বের আইএনজি যখন নাউনের জায়গায় বসবে তখন সেটা জিরান্ট। আর ইনফিনিটিভের কনসেপ্টটা কি, যে যখন টু প্লাস ভার্ব বসবে নাউনের জায়গায় বসবে। আচ্ছা, টু ইনফিনিটিভ নিয়ে জটিলতা তৈরি হবে না, জাস্ট মনে রাখবা যে এত কিছু ভুলে যাও, টু প্লাস ভার্ব বেস ফর্ম দেখলে সেটা সাধারণত ইনফিনিটিভ, এতটুকু আগে জানো। আমরা ডিটেলস পড়াশোনা করবো অন্য জায়গায়। টু প্লাস ভার্ব বেস ফর্ম দেখলে সেটা ইনফিনিটিভ, ঠিক আছে? এটা নিয়ে ঝামেলা হবে না। পার্টিসিপলের ঝামেলাটা হবে পার্টিসিপল নিয়ে। পার্টিসিপলটা এই যে জিরান্ডো ভার্বের আইএনজি, পার্টিসিপলও ভার্বের আইএনজি। দেখো জিরান্ডো ভার্বের আইএনজি, পার্টিসিপলও ভার্বের আইএনজি। বাট এখানে একটা কথা আছে। কি কথা?
দেখো এনে চুপ কথা আছে একটা, মানে খুব গোপন কথা, যে ভার্বের আইএনজি ফর্ম যখন নাউনের জায়গায় বসবে তখন সেটা জিরান, আর ভার্বের আইএনজি ফর্ম যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসবে তখন সেটা হচ্ছে পার্টিসিপল। এই কথাটা মাথায় রাখতে হবে ভাই। এইটার জন্য অ্যাডজেক্টিভের পজিশনটা খুব ভালো করে করতে হবে। অ্যাডজেক্টিভের এগুলো বেসিক পড়াশোনা, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে সেগুলো বুঝতে হবে, ঠিক আছে? আর একটা পড়াশোনা তোমাদেরকে আর একটা বিষয় বলি, এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের আইএনজি, পাস্ট পার্টিসিপল এগুলো পরে পরে, জাস্ট এইটা কি বুঝলা জিরান্ডার পার্টিসিপলের বিষয়টা? এতটুকুই পড়াশোনা, এইটাই আমি এতক্ষণ থেকে ডিটেলস পড়ালাম, এতটুকুই পড়াশোনা। তুমি জাস্ট ওটা বোঝো আমি এত ডিটেলস কেন পড়িয়েছি জানো? শোনো, ধরো তুমি মানে 10টা পাথর কুড়িয়ে নিয়ে আসছো, হাতে তোমার 10টা পাথর ধরে, তুমি 10টা পাথর নিয়ে আসছো, তোমার দরকার হচ্ছে 2টা, তো এর মধ্যে যদি 8টা হারায়ও যায়, ঠিক আছে, তোমার যদি 8টা হারায়ও যায় তাহলে 2টা কিন্তু থাকবে ভাই, ঠিক আছে? এর থেকে ভালো একটা উদাহরণ ধরো, তোমার 10 কিলোমিটার দৌড়াইতে হবে, ঠিক আছে, 10 কিলোমিটার দৌড়াইতে হবে, সেখানে তুমি কিন্তু অনায়াসে 6-7 কিলোমিটার দৌড়াইতে পারবা না? বাট তুমি যদি মনে করো যে তুমি দৌড়াবাই 7 কিলোমিটার, তাহলে তুমি মানে তোমার লক্ষ্য যদি থাকে 7 কিলোমিটার, তাহলে তুমি দৌড়াইতে পারবা কি 3 কিলোমিটার বা 4 কিলোমিটার বা 5 কিলোমিটার, অ্যাটলিস্ট 7 তো পারবা না, আর লক্ষ্যটাই তো তোমার 7। সো আমি এত ডিটেলস কেন পড়ালাম জানো? এই ডিটেলস পড়ানোর মূল কারণ হইতেছে অনেক বিষয় জানানো তোমাদেরকে। আমি জানি যে তোমাদের এত কিছু মনে থাকবে না, আর একবার পড়লে কখনোই মনে থাকবে না। এই ক্লাসটা 2-3 বার করার পরে হতাশ হইলে হও, এই ক্লাসটা 2-3 বার করার পরে নোট করার পরে হতাশ হইলে হও, এই ক্লাসের উপর সলভ ক্লাস মডেল টেস্ট দেওয়ার পরে হতাশ হইলে হও, তখন না পড়লে দোষ দিতে পারো। একবার একটা ক্লাস করে ভাই দুনিয়া শেখা যায় না, ঠিক আছে? একবার এই ক্লাসটা করে দুনিয়া শেখা যায় না। হ্যাঁ, এই ক্লাসটা হতাশার কিছু নাই, ঠিক আছে, হতাশার সত্যি কিছু নাই। এই যে ক্লাসগুলো নিছি, এই ক্লাসগুলো অ্যাটলিস্ট 2বার করবা। আমি একবার এখন করাইছি, আর একবার করবা নোট করে, ঠিক আছে? নোট, প্রতিটা ক্লাসের নোট রাখতে হবে, প্রতিটা ক্লাসে ভোকাবুলারি পড়তে হবে, প্রতিটা ক্লাসে ভোকাবুলারি পড়তে হবে, ভোকাবুলারি লিমিটলেস ভোকাবুলারি বাড়াইতে হবে। আমি যে প্রশ্নগুলো সলভ করাইছি, এই যে ওর্থ মানে কি, এই যে আজকে অনেক নতুন নতুন শব্দ দেখলা, এনলাইটিং মানে কি, সেই শব্দগুলোর ভোকাবুলারির অর্থ জানতে হবে, প্রচুর অর্থ জানতে হবে, আর প্রতিটা ক্লাস 2বার করতে হবে, নোট করতে হবে। এই কাজগুলো করবা, তারপরে বেশি বেশি প্রশ্ন সলভ করবা, তারপরে না পারলে তারপরে হতাশ হও তুমি, আগে হতাশার কিছু নাই, ঠিক আছে? ওকে, রেকর্ড ক্লাসগুলো রাখিয়েন, তমা সরকার রেকর্ড ক্লাসগুলো থাকছে, রেকর্ড ক্লাসগুলো থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই রেকর্ড ক্লাসগুলো পাবা। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মাস্টার ইংলিশের যে পুরো ফ্রি কোর্স, এটা কিন্তু পুরো ফ্রি, হ্যাঁ। আর পেইড কোর্স যেটা ছিল সেটা পেইডের মতো পেইড থাকবে। সেই পেইড কোর্সটা 1020-এর পরিবর্তে এখন 510 টাকায় ভর্তি হওয়া যাবে। পেইড কোর্সের ফিটা আমি কমিয়ে দিয়েছি, অনেকে রিকোয়েস্ট যে ভাইয়া আপনি যদি কম টাকা দেন বা হচ্ছে অল্প টাকায় ভালো শিখতে পারবো, আর অনেক স্টুডেন্টও আমি পাবো, এটাও আমার একটা লক্ষ্য, অনেক স্টুডেন্ট, এই কারণে পেইড কোর্সটা এখন আর 1020 টাকা নিব না, 510 টাকা নিব জাস্ট, ঠিক আছে? ভর্তি হতে এই নাম্বারে ফোন দিতে হবে 01707442501। শীঘ্রই ব্যাচ শুরু হবে। পেইড কোর্স কিন্তু আলাদা, আর ফ্রি কোর্সের মতো চলতে থাকবে। পেইড কোর্সে একটা ভালো সুবিধা কি হবে, স্টুডেন্ট আমাকে কোশ্চেন আস্ক করতে পারবে। পেইড কোর্সে একটা ভালো সুবিধা, স্টুডেন্ট আমাকে প্রশ্ন, আমার সাথে কথা বললে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে, এটা আর কি, ও আমার সাথে কথা বলতে পারবে, এটা আর কি সুবিধা, ঠিক আছে? আর আরো অনেক বেশি প্রশ্ন, আমি কোনো প্রশ্ন বাদ দিব না, এই হচ্ছে বিষয়। বাট এই ফ্রি ক্লাস চলতে থাকবে, ফ্রি ক্লাস বন্ধ হবে না, ফ্রি ক্লাস চলবে ইনশাল্লাহ, ঠিক আছে? ফ্রি ক্লাস চলবে, ফ্রি ক্লাস নিয়ে কোনো প্যারা নাই। আর ক্লাসের মন্তব্য জানাতে পারো ক্লাস সম্পর্কে, আর ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, ঠিক আছে? আলটিমেট যদি এই ক্লাসগুলো অনেক মানুষ করে তাহলে আমি অনেক বেশি খুশি হই। হ্যাঁ, অনেক মানুষ করলে আমি অনেক বেশি খুশি হই, আমার ভালো লাগে আসলে, কারণ দিন শেষে তো শিক্ষার্থীদের জন্য কাজ করা। অনেক বেশি শিক্ষার্থী ক্লাসগুলো করলে অনেক বেশি আমিও খুশি হই। ওকে, ভালো থাকবা, ঠিক আছে? সবাই ভালো থাকবা। মা, ওই ফোন দিতে হবে বলতে যারা পেইড কোর্স নিতে চায়, এইটার যারা পেইড কোর্স নিতে চায়, ফ্রি কোর্সের জায়গায় থাকবে। যদি কেউ পেইড কোর্স ভর্তি হতে চায় 510 টাকা ভর্তি হতে পারবে, তারা চাইলে ফোন দিয়ে ভর্তি হতে পারবে, ঠিক আছে? মানে ফ্রি ক্লাসের জন্য ফোন দিতে হবে না ভাই, ফ্রি ক্লাসের জন্য ফ্রি ক্লাস এইভাবে মেসেঞ্জার গ্রুপের নোটিশ আছে, থাকবে। আর কেউ বাধ্য না আসলে, তোমরা চাইলে ভর্তি হবে, না হলে কেউ না কেউ আমার কোর্সে ভর্তি হবেই। এটা নিয়ে আবার ওইটার সাথে মিলাইও না ভাই।
ফোন দিব। হ্যাঁ হ্যাঁ, পেইড ক্লাস কি জুমে নেওয়া হবে? পেইড ক্লাসগুলো জুমে নেওয়া হবে, ঠিক আছে, পেইড ক্লাসগুলো জুমে নেওয়া হবে। সেখানে একটু কথাবার্তা সবাই বলতে পারবে। পেইড ক্লাসগুলো হ্যাঁ বিকাশে টাকা দেওয়ার পর ফোন দিবা। হ্যাঁ ঠিক আছে, পেইড ক্লাসগুলো জুমে নেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। ফ্রি ক্লাস চলবে, টেনশনের কোনো কারণ নেই। ফ্রি ক্লাস মানে এইভাবে ধারাবাহিকভাবেই চলবে। ভালো থাকবে সকলেই। শুভরাত্রি।